আমি যেমন ধরো আফ্রিকায় গিয়ে আফ্রিকান রমণীদের সঙ্গে ছবি তুলছি, সেলফি তুলছি, ওই হুলো বিড়াল যেমন মাছের জন্য চুকচুক করে আর কি, ওটা থাকে বোধহয় ব্যাচেলার বলছি সন্ধ্যা ক্যামেরা ও থাইল্যান্ডে গিয়ে পোকা টোকা খেয়েছিল, ওটা পোকা প্রেম আছে। আমি সব খেতে পারি, আমি সব ভুলে যাই, আমার মানি ব্যাগে খুব দরকারি জিনিস আছে, এটা পেলে আমায় দিয়ে দেবেন। বললাম না আমরা হচ্ছে ওই 90-এর দূরদর্শনের সেই এই দেখে বড় হওয়ার ছেলে। সোশ্যাল মিডিয়ায় এই যে এত কন্ট্রোভার্সি হয়, আলটিমেটলি কন্ট্রোভার্সি হলে পরে কিন্তু আখেরে লাভ ক্রিয়েটারদের, যারা আসতে চাইছে আর কি ইউটিউবে। ইটস এ লিউক্রেটিভ প্ল্যাটফর্ম। তুমি যদি দেখো গুগল থেকে প্রচুর টাকা রোজগার করছে আমাদের এখানকার ভারতের ছেলেমেয়েরা। নমস্কার, আজকে আমার কাছে এমন দুজন মানুষ এসছেন, আমি কনফার্ম বলতে পারি আমাদের যারা দর্শক রয়েছেন তারা তাদেরকে দেখেছেন, এবং তারা যে প্রফেশনটার মধ্যে রয়েছেন সেটা সবাই চায়, মানে প্রফেশনালি না চাক অন্তত সেইটা করতে চায়। সেটা কি? সেটা হচ্ছে ভ্রমণ। বাঙালি ভ্রমণ পিপাসু, আর তারা বাঙালির ভ্রমণের যে পিপাসা, বাঙালি যেখানে যেখানে হয়তো যেতে পারে না সেই চোখের পিপাসাটাও মেটান। তারা আর কেউ নন, তারা আপনাদের পরিচিত এক্সপ্লোরার শিবাজি এই চ্যানেলের দুজন মানুষ আপনাদের পরিচিত। শিবাজিদা আমার খুব প্রিয় মানুষ, আর আমার আরও খুব প্রিয় মানুষ কারণ গান করেন পৃথ্বীজিৎ দা। আমার যেটা সব থেকে প্রথম তোমার থেকে জানার আছে সেটা হচ্ছে যে এই যে ব্লগিংয়ে তুমি কি হঠাৎ করে চলে এলে? না, আমি 2016 তখন থেকে তোমার দেখা শুরু করি ইউটিউব। তার আগেও দেখতাম প্রচুর পরিমাণে, সেগুলো এডুকেশনাল ভিডিও ছিল, কিন্তু ট্রাভেল ব্লগ আসে 2016-17-তে। সে সময় দুটো চ্যানেল দেখতাম আমি, একটা হচ্ছে বরুণ বাগিশের মাউন্টেন ট্রেকার, আর একটা হচ্ছে তোমার মুম্বাইকার নিখিল। হ্যাঁ, মুম্বাইকার নিখিলের একটা সিরিজ ছিল, মুম্বাই থেকেও বাইকে করে লাদাখ গিয়েছিল, সেই সিরিজটা আমি খুব মন দিয়ে দেখেছিলাম। তখন আমার মাথায় স্ট্রাইক করে এই বরুণ আর মুম্বাইকার নিখিলের মতো আমার মনে হলো যে আমিও বোধহয় এটা করতে পারবো আর কি। তারপর এই একটা গোপ্রো কিনে ফেললাম কয়েকদিন গবেষণা করে, তারপর ছাদে গিয়ে একটু করলাম। প্রথমে হিন্দিতে বানিয়েছিলাম একটা দুটো ভিডিও, সেই ক্লিপিং এখনও আমার কাছে আছে, আমি নিজে দেখে এখন হাসি, বুঝলে তো। তারপর বুঝলাম যে না, হিন্দিতে হবে না, হিন্দিটা খুব উইক। আর ইংরেজিতে যে কোয়ালিটি কন্টেন্ট তৈরি হয় অ্যাক্রস দ্য গ্লোব, অডিয়েন্স তো গ্লোবাল, সেটা আমি করতে পারবো না। আমি নিজেকে জাজ করলাম, বললাম বাংলাটাই শ্রেষ্ঠ। কারণ তখন সত্যজিৎ রায় বাবুর একটা সাক্ষাৎকার মনে পড়েছিল, উনি সেখানে একদম নির্দ্বিধায় বলেছিলেন যে ভাষাতে আমি সক্ষম, যে ভাষাতে আমি বুঝি জানি, সেটাতেই আমি স্বচ্ছন্দ, সেটাতেই আমি সিনেমা বানাবো। উনি একদম নির্দ্বিধায় বলেছিলেন, একজন ফরাসি টিভির সাক্ষাৎকারে বোধহয় একটা। তো তখন আমিও তাই ঠিক করলাম যে না, ঠিক আছে। এবার তোমার জার্নি শুরু হলো। হ্যাঁ, দেখো, ইউটিউব থেকে তো একটা কমার্শিয়াল ব্যাপারও থাকে, যেটা থেকে তুমি আরও এখন দুর্ধর্ষ গ্রো হচ্ছে তোমাদের চ্যানেল। এইগুলো তোমার ব্লগিং শুরু করার কতদিন পর থেকে শুরু হলো? এটা ধরে নাও 2021 সাল থেকে, 21-এর এন্ড থেকে শুরু হয়েছে। আচ্ছা, ঠিক আছে। দেখো, ইউটিউব একটা ব্যবসা, ঠিক আছে। তোমাকে যে কোনো ব্যবসার মতো এখানে ইনভেস্ট করতে হবে। প্রথম দিন থেকেই তুমি যে কামাতে শুরু করবে তা তো নয়। এবার তোমাকে নিজের উপর বিশ্বাস রেখে এই ব্যবসাটা করতে হবে, অন্যান্য ব্যবসার মতোই। ইনভেস্ট করে গেলে ঠিকঠাক মতো এগুলে আলটিমেটলি তুমি প্রফিটের মুখ দেখতে পাবে। আমাদের চ্যানেল যেমনি এখন আমার বলতে দ্বিধা নেই, প্রফিট করছি আমরা, ঠিক আছে। হ্যাঁ, আমাদের খরচ উঠে যাচ্ছে এবং আমরা কিছুটা হলেও প্রফিট করছি এই মুহূর্তে। আচ্ছা, কিন্তু এটা পথটা কিন্তু এতটা স্মুথ ছিল না। এক্স্যাক্টলি, ঠিক আছে। প্রথমে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়েছে, তোমার কম্পিউটার, ক্যামেরা, ঠিক আছে, নিজেদের সময়, সেটাও একটা মূল্যবান জিনিস। আর ট্রাভেল ব্লগ হচ্ছে সবচেয়ে খরচ সাপেক্ষ একটা জনার। তুমি যদি ভাবো, এখানে আমাদের যাতায়াতের খরচ দুজনের, ঠিক আছে, খাওয়া দাওয়া, হোটেল। তখন তো আজকের যুগে দাঁড়িয়ে আমি যদি বলি আমি এখানে যাব, আমাকে হয়তো অনেকে স্পন্সর করবে, কিন্তু তখন কেউ চেনে না, তখন তো তুমি সেই স্পন্সরশিপ পাচ্ছ না। তো তখন কঠিনই ছিল, প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়েছে। তারপর আস্তে আস্তে হলো। কতদিন সময়? মোটামুটি ধরো আমাদের 1.5 বছর, আমাদের জেস্টেশন পিরিয়ড 1.5 থেকে 2 বছর ছিল সময়টা ইনভেস্ট। বছর দুয়েক ছিল। হ্যাঁ, এরকম তো। আমরা যখন কেদারনাথ বেড়াতে গেলাম, না তার আগে বোধহয় বাংলাদেশ, ওই সময় থেকে আমরা আস্তে আস্তে গ্রো করাটা শুরু হলো। মানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমাদের তো অনেকগুলো এক্সপিরিয়েন্স রয়েছে এখন অবধি। তোমাকে যদি আমি বলি টপ 2 বা টপ 3 কোন কোন দেশ তোমার লেগেছে, তোমাদের লেগেছে? দাদা অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে। হ্যাঁ, আমি
প্রথমে তো যেহেতু জীবজন্তু আমি খুব ভালোবাসি, সেই জন্যে আফ্রিকা তো আমি বলবোই যে প্রথম যখন অ্যাম্বোসালি মাসাই মারা গেলাম, তার সেখানে যেরকম দেখেছি আর কি জীবজন্তু, সেটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। আর সাম্প্রতিককালে আমরা শ্রীলঙ্কা করে এলাম। আমাদের প্রতিবেশী দেশ যতগুলো ঘুরেছি, আমার কিন্তু সব থেকে ভালো লেগেছে শ্রীলঙ্কা। তার মধ্যে এখনো পর্যন্ত যে কটা দেশ দেখেছি, মোরা দুজনাই রাজার জামাই, বলতেই পারতাম ইজিপ্ট অসম্ভব ভালো, যারা ইতিহাসের নিয়ে উৎসাহী বা ব্যাপার, তা ঠিক আছে, সেটা একটা স্বপ্ন ছিল ছোটবেলা থেকে যে ইজিপ্ট পিরামিড দেখলাম। মানে আমাদের সত্যি এটা সৌভাগ্য যে আমরা পিরামিডের সামনে দাঁড়িয়ে পিরামিড দেখছি। কয়েকটা দেখার ব্যাপারটা কী হলো যে ভেরিয়েশন, স্ট্রাকচারাল ভেরিয়েশন এত কম আর কি। যেমন আমাদের ভারতবর্ষে যদি তুমি দেখো যে বিভিন্ন মন্দির বিভিন্ন জায়গায়, আমাদের রাজ্য এবং দেশ মিলিয়ে এক একটা জায়গায় একরকম চেঞ্জ হয়, বিভিন্ন রকম টেক্সচার, আর্কিটেকচার, এভরিথিং চেঞ্জ হতে থাকে। ওখানে ব্যাপারটা ঠিক সেরকম না, মনোটোনাস, একটু মনোটোনাস। মানে আমার মতো ওর পিরামিড, আমি ইন্টারাপ্ট করে বলছি, ওর ভালো লাগেনি। না ভালো লেগেছে, ওর ওভারঅল ভালো লাগেনি। না ভালো লাগেনি এরকম ভাবে দুম করে বললে ব্যাপারটা ভুল ব্যাখ্যা যাবে, পুরোটা বলতে পারছে না। না অবশ্যই আমার স্বপ্ন ছিল যখন ইজিপ্ট নিয়ে যে গল্পগুলো আমি যখন পড়েছিলাম তখন যাওয়ার ছিল। কিন্তু হয়তো একজন প্রত্নতাত্ত্বিক বা যাদের এই ধরনের ব্যাপারে ইন্টারেস্ট আছে এবং শিবাজির মতো যারা টিচার স্বভাবজাতভাবে, তাদের মতো হয়তো ভালো না। সেই জন্য আমি প্রথম আফ্রিকা বললাম, তারপরে আমি শ্রীলঙ্কা বললাম। শ্রীলঙ্কা, ইজিপ্টে যদি পৃথ্বীজিতের কিছু ভালো লেগে থাকে, সেটা হচ্ছে আমরা একদিন স্টেপ পিরামিডে গিয়েছিলাম। স্টেপ পিরামিডের ট্যুরে আমাদের গাইড ছিল এক নীল নয়না, এক জানতাম। ওই একমাত্র ভালো লাগে যদি থাকে, ভালো লাগা যদি থাকে ইজিপ্টে, সেটাই। মানে শিবাজির অভ্যেসটা হচ্ছে সবসময় বন্দুকটা আমার ঘরে রাখে, চালায়। ব্যাচেলার আমি, আমার রিস্কটা কম, বিবাহিত ব্যাপারটা এতটা ওরকম না। মানে আরে আমার ভালো লাগে হচ্ছে আর কিছুই না, আঙ্গুর ফল। তালিটা দু হাতেই বেজেছে, একদম অসম্ভব। মানে আমরা দু হাতেই তালি দিই, প্রকাশ্যে বলা হয়তো মুশকিল ব্যাপার, মোটেও না। ও এটা এখন এই প্রসঙ্গে অনেক গল্প আছে, মানে সে কখনো শুনবো, তখন এডিটে কেটে দেবো, শিবাজিটাকে দেখাবো। তো যাই হোক, আর শিবাজিদার হ্যাঁ, আমার শ্রীলঙ্কা, আমি আমার এতদিনের এক্সপিরিয়েন্সে শ্রীলঙ্কাকে এক নম্বরই রাখবো। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আর কতদিন আগে গেছিলেন? এই তো 1.5 মাস আগে আমরা ছিলাম। এই যে আমরা শুনছি অর্থনৈতিক প্রেশার এখন সব মিটে গেছে, কিচ্ছু চোখে পড়বে না, কোথাও কিছু লেশ মাত্র নেই, চিহ্ন নেই, ঠিক আছে? রাস্তাঘাট, মানুষজন, আতিথেয়তা, সবকিছু তুরন্ত, ফাটাফাটি এবং কস্টলি নয়। শুধুমাত্র এখান থেকে প্লেন ভাড়াটা যদি কেউ ম্যানেজ করতে পারে, তারপরে কিন্তু ব্যাপারটা ভারতের অন্যান্য জায়গায় ঘোরার থেকেও সস্তা। আমি বলবো রাজস্থান ঘুরতে থাকা খাওয়ায় যা খরচা হবে, শ্রীলঙ্কা তার থেকে কম হবে। হ্যাঁ, মানে গোয়া বা কাশ্মীর যদি বলি, কাশ্মীর ঘুরতে অনেক বেশি খরচা, তার থেকে অবশ্যই কম খরচা। কেন প্রায় 1/4 আর কি টাকার রেশিওটা, মানে আমাদের 25 টাকা, ওদের 100 টাকা। আচ্ছা, তাহলে এই সূত্র ধরে একটা কথা জিজ্ঞেস করতে খুব ইচ্ছা করছে। বিদেশ, এটা শুনলেই তো আমরা বাঙালিরা ভাবি যে বিশাল একটা খরচা সাপেক্ষ, একটা খুব বড় লোক না হলে যাওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি। কোন অপশানগুলো থাকতে পারে যেগুলো বাজেট ফ্রেন্ডলি? দেখো, এখন কিন্তু অনেক খরচ কম করে ঘোরা যায়। প্রত্যেকটা দেশে তুমি হস্টেল পাবে। আমরা তো না হয় হোটেল নিচ্ছি, হস্টেল সব জায়গায় অ্যাভেলেবল। সেখানে তুমি $12 $15 ঘর পাবে, ঠিক আছে? মানে বাঙ্ক বেড। কিছু কিছু জায়গায় তো ব্রেকফাস্টও পাবে, $2-3 $4 ব্রেকফাস্ট পাবে, ঠিক আছে? তো এটা একটা অপশান। কেউ যদি অনলাইনে সার্চ করে, কাউচ সার্ফিং বলে একটা সাইট আছে, সেখানে তুমি কারো বাড়িতে গিয়ে বিনা পয়সায় থাকতে পারো, যারা ইয়াং এজ। কি সাইটটা বললে? couchsurfing.com, ঠিক আছে? আমরা যদিও কাউচ সার্ফিং ইউজ করি না বিশেষ কারণের জন্য, বাট কাউচ সার্ফিং যারা সোলো যাচ্ছে বা দুজন মিলে যাচ্ছে, কাউচ সার্ফিং ইজ এ ভেরি গুড অপশন ফর ইয়াং জেনারেশন। তুমি শ্রীলঙ্কায় খোঁজো কি, আবুধাবিতে খোঁজো কি, দুবাইয়ে খোঁজো, সব জায়গায় পাবে, এভরিওয়্যার। এই যে আমরা আফ্রিকা গিয়েছিলাম, আফ্রিকাতে অমিতাভ আমাদের হোস্ট করেছিল। অমিতাভ নিজে কিন্তু কাউচ সার্ফিংয়ে এনলিস্টেড। অমিতাভ আমাদের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করেছিল, যেহেতু আমরা ওখানে গিয়েছিলাম। ও ইনস্টাগ্রামে ফলো করে আমাদেরকে যোগাযোগ করেছিল, তোমরা যদি আসো দার এস সালামে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে হোস্ট করতে চাই, এবং যোগাযোগ করেছিল এবং আমরা কথা বলেছিলাম। সেটা তো আমরা দুবাইয়ের ব্লগটা, এবং ও কিন্তু শুধু আমাদের নয়, যে কেউ যদি যায় বাঙালি বা অন্য কোনো দেশ থেকে, ও হোস্ট করে। এরকম কিন্তু সারা বিশ্বে সব জায়গায় হোস্ট করার জন্য লোক রয়েছে, এবং আমরা গিয়ে তাদের কাছে বিনা পয়সায় থাকতে পারি। ইটস এ ট্রেন্ড, এবং বাইরের দেশের লোকেরা এটাকে ইউজ করে যারা বেড়ায় কম পয়সায়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে হিচ হাইকিং করে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারো।
লোকাল ট্রান্সপোর্ট সিস্টেম, দেখো দুনিয়ার সব জায়গায় স্থানীয় মানুষেরা তারা তো ঘোরে রে বাবা, আমি সব জায়গায় গেলে পরেই লোকাল ট্রান্সপোর্ট সিস্টেম পাবো, ঠিক আছে, সেগুলোকে ইউজ করতে পারি আমরা। এর ইনফরমেশনটা, তথ্যটা ইন্টারনেটে যদি 5 মিনিট 10 মিনিট একটু ঘাটা যায়, হ্যাঁ 100% পাওয়া আর যাবে। ইনফ্যাক্ট আমি সিঙ্গাপুর যখন গেছিলাম আমি নিজে, আমি কিন্তু একটাও ক্যাব ইউজ করিনি, লোকাল ট্রান্সপোর্ট ইউজ করেছি এবং দারুণ এক্সপিরিয়েন্স। এবং ওখানে জিপিএসে একটা লোকেশন দিলে হয়তো মেট্রোর পর বাস ধরে কোথাও ওয়াকিং করতে হবে, ফলে মেট্রো কতক্ষণ বাস, আর ওদের ওখানে সুবিধা হচ্ছে টাইমে আসে, প্রপার টাইমে চলে। একদমই তাই। তোমাদের এখন অবধি কটা দেশ ঘোরা হয়েছে? এখন অবধি 10টা, ভুটান নিয়ে ঘুরে এলাম 10টা। মানে পাসপোর্টে একদম স্ট্যাম্পের পর স্ট্যাম্প। হ্যাঁ, ওর পাসপোর্ট রিনিউ করতে হবে এবার, পেজ ফুরিয়ে গেছে প্রায়। হ্যাঁ, সেই আমারটা 60 পাতার। আমি দেখো, আমি আগেই ভেবেছিলাম যে আমি ঘুরবো এরপরে বাইরে। যখন 2 বছর আগে পাসপোর্ট বানাতে দিয়েছিলাম আমি, তখনও কিন্তু বিদেশ ঘোরা শুরু হয়নি আমাদের, আমি কিন্তু প্ল্যান করেছিলাম তখন, তো আমি 60 পাতার পাসপোর্ট অর্ডার দিয়েছি। আচ্ছা, ফলে তোমার সুবিধা। এবার আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, ধরো একটু সিরিয়াস দিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে এখন না বহু মানুষ, মানে ইনফ্যাক্ট আমি নিজে, সত্যি কথা বলতে আমার কলেজ লাইফে যদি জানতাম যে ভ্লগিং করে এত সুন্দর সুযোগ থাকে, আমি ভ্লগার হতাম। এইটা শোনো, আমি যখন তোমাকে বললাম যে বরুণ বাগিশ বা মুম্বাইকার নিখিলকে দেখে অনুপ্রাণিত হয়ে আমি চ্যানেল খুলে ফেললাম, এখন কিন্তু খোলার পরে বুঝতে পারছি এটা কিন্তু অনেক কঠিন কাজ, খুব কঠিন কাজ, সাংঘাতিক কঠিন কাজ। আমরা যখন বেড়াতে যাই, আমি আর পৃথ্বীজিৎ, এটা বেড়াতে যাওয়া নয়, এটা কিন্তু একটা কাজ। সকাল থেকে শুরু করে রাত অবধি আমরা ছুটে বেড়াই 2টো ক্যামেরা হাতে নিয়ে, মাঝে মাঝে বিরক্ত লাগে, খিদে পায়, খেতে পারি না, গরম লাগুক ঠান্ডা লাগুক যা লাগুক, আমাকে একটা জায়গা, ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটা জায়গা কভার করতে হবে, সেটা আমাদের করতে হয়। যতই অসুবিধে থাকুক, ওই সময় শরীরটাকে টেনে নিয়ে, মনটাকে টেনে নিয়ে, মুখে হাসি ফুটিয়ে এই যে কথাগুলো বলা। তারপর ধরো পড়াশুনো, সেটাও রয়েছে, তোমাকে সবসময় ইনফরমেশনটা নিয়ে একটা জায়গায় যেতে হবে। তুমি যদি বেড়াতে যাও, তুমি প্ল্যান্টেও যেতে পারো, তুমি এনজয় করছো, কখনো তোমার ইচ্ছে হলো যে না ঠিক আছে ওই জায়গায় যাবো না, থাক, আমাদের ওরকম করলে হবে না। সুতরাং কাজটা কিন্তু খুব কঠিন, বিশেষ করে ট্রাভেল ব্লগ, ঠিক আছে, প্রপার ট্রাভেল সহজ নয়, প্রপার যেটা তোমরা বানাচ্ছ, হ্যাঁ, উইথ অল ইনফরমেশন। একদম। মাঝে মাঝে 2-3 দিন কোথাও বেড়াতে গিয়ে, ধরো এই যে আমরা আফ্রিকা ঘুরে এলাম, প্রায় 1 মাসের ওপরে। হ্যাঁ, মানে 32 দিন আফ্রিকায় ছিলাম, তারপরে 32 দিন, হ্যাঁ 32 দিনের ট্যুর ছিল, 3টে কান্ট্রি, স্বাভাবিকভাবে একটু সময় লেগেছে। তুমি বিশ্বাস করো, 17-18 দিন হওয়ার পর না, মানে আমাদের আর ইচ্ছা করছে না, আমরা ভাবছি বাড়ি কবে ফিরবো, বুঝতে পারছো? আমি ওর মুখের দিকে তাকিয়েছি, আমার মুখের দিকে তাকিয়ে যে দুজনকে গালাগাল দিচ্ছি, ব্যাস এই চলছে সন্ধ্যের পরে। কতক্ষণে কাল সকাল হবে, আচ্ছা তারপর কদিন আছে, গুনছি হাতে। হ্যাঁ, এটা আমরা লাস্টের দিকে সবসময় করে থাকি আর কি, মানে অ্যাকচুয়ালি আমরা হোমসিক, বাড়িতে ফিরলে এটা সবাই লাগে। বাড়ি থেকে 6-7 দিন বাইরে থাকলেই মনে হয় যে কখন ভাবো, আমরা যাচ্ছি আসছি 2-3 দিন বা 4 দিন 7 দিন বাড়ি থাকছি, তারপর আবার যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে ধরো এই যে ট্রাভেল ভ্লগ, এটা ফিউচার জেনারেশনের কাছে কতটা ভালো কেরিয়ার অপশন হতে পারে, যারা ঘুরতে খুব ভালোবাসে, যারা বোহেমিয়ান। দেখো, এখানে অনেকগুলো জিনিস আছে, সেগুলো তোমাকে ভাবতে হবে। এই যে বললাম, একটা জিনিস হচ্ছে তুমি কতটা লোড নিতে পারবে। মানে আমি এখন ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি যদি ইউডেমির কোর্স করে যেতাম, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউব থেকে আমি যে টাকা রোজগার করছি, প্রফিট করছি, তার থেকে কিছু কম টাকা করতাম না, ঠিক আছে। আই চোজ দিস কারণ আমার বেড়াতে ভালো লাগে, তখন ভেবেছিলাম যে ব্যাপারটা খুব ইজি হবে, আনন্দের হবে, কিন্তু সেটা নয়, এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে ইনভেস্টমেন্ট, তোমার একটা টাকা লাগবে, সো এটা অতটা ইজি নয়। তারপর ব্যাপারটা হচ্ছে যে তুমি কতটা কানেক্ট করতে পারছো তোমার দর্শকের সঙ্গে, সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। অনেকেই ভাবে যে শিবাজিদা বা অমুক এত সুন্দর ক্যামেরা নিয়ে বলছে, আমিও পারবো, সেটা হয়তো সে পারবে, কিন্তু তাকে জাজ করতে হবে নিজেকে যে আমি সত্যিই পারি কি না। এরকম অনেক এক্সাম্পল আছে, আমি জানি পার্সোনালি, যে বায়না করছে বাচ্চা 17, 18, 19 বছর বয়স, আমি ব্লগিং করব, বাবার কাছে বায়না করে সে 1.5 লাখ টাকা দিয়ে ক্যামেরা বা ফোন কিনে ফেলছে, তারপর করতে নিচ্ছে, 25-30টা ভিউ হচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে সাংঘাতিক রকমভাবে। তো ব্লগিং করতে গেলে তোমার প্রপার্টিটা থাকতে হবে তোমার মধ্যে কানেকশানের জন্য, সেটা তোমাকে জাজ করতে হবে। এরকম নয় যে সবারই হচ্ছে এটা। এক্স্যাক্টলি, ঠিক আছে। সো ইটস নট দ্যাট ইজি যে আমি ক্যামেরা নিয়ে চলতে শুরু করলাম, বলতে শুরু করলাম, আমার হিট করবে এবং আমি টাকা রোজগার করব, লাখ লাখ টাকা, ঘুরে বেড়াবো, খাবো দাবো, 5 স্টার হোটেলে যাবো। ইটস নট দ্যাট ইজি। এবং সব থেকে বড় কথা, কোথাও গিয়ে আমার মনে হয় যে পেশেন্সটাও খুব দরকার, কারণ শুরুর দিকে এই যে তোমরা বলছিলে যে
অলমোস্ট 1 বছর প্রায় লেগেছে হিট এক হতে। বছরের বেশি, 1 বছর বেশি মানে প্রায় 2 বছর। প্রায় 2 বছর মানে লেগেছে। আমরা হ্যাঁ ঠিকঠাক জায়গায় আসতে তো 2 বছর লেগেছে। হ্যাঁ, এইটাও একটা গুরুত্বপূর্ণ দিক। এবং সেই সময়টা তুমি দিচ্ছ তোমার জীবন থেকে, তারপর তার সঙ্গে টাকা তো আছেই, তার সঙ্গে তোমার আন্ডারস্ট্যান্ডিং, পড়াশুনো, মানুষের সঙ্গে কানেকশান, কি বললে মানুষ বুঝবে, কি বললে মানুষ সেটাকে ভালোবাসবে, এই চিন্তাভাবনাটা করার ম্যাচিউরিটি, সেগুলো কিন্তু দরকার। নাহলে প্রিপারেশনগুলো তুমি কিভাবে নাও, এই যে এত তথ্যগত তোমার ভ্লগসগুলো? দেখো আজকের দিনে এটা খুব ইজি, প্রিপারেশন নেওয়াটা মানে খুব এটা তো easy। ইনফরমেশন তো আমার অনলাইনে সর্বত্রই হ্যাঁ, ready। এবার আমাকে ভাবতে হয়, ধরো আমি কালকে সকালে কোথাও যাব, আমি আগের দিন কিন্তু আমি ভাবি মোটামুটি ভাবে যে আমি কি বলবো কি বলবো না, কিভাবে ভিডিওটা আমি শ্যুট করব, যাতে এডিটের সময়, দেখো আমাদের একটা জিনিস তো মানবে যে আমাদের কিন্তু কোনো গ্রামার নেই। লোকে এখানে এটা ক্লিয়ার করা উচিত যে ডকুমেন্টারি আর ভ্লগিংয়ের মধ্যে সবাই গুলিয়ে ফেলে। ডকুমেন্টারি একটা ওয়েল রিটেন স্ক্রিপ্ট থাকবে, তার একটা গ্রামার আছে। তুমি বাদিক থেকে ডান দিকে প্যান করছো, পরের শটে ডান দিক থেকে বাদিকে প্যান করছো, ডকুমেন্টারিতে চলবে না। উচ্চারণ ডকুমেন্টারিতে সবসময় শুদ্ধ হতে হবে, কিন্তু আমাদের ব্লগিংয়ে সেসব কোনো বালাই নেই। তো এটা একটা সুবিধে, ঠিক আছে, যে আমার কত কিছু ভাবতে হয় না ক্যামেরা ধরার সময়। বাট আমি এটা ভাবি যে ফার্স্ট পার্সন ভিউ, যে দেখছে আমার ব্লগটা, সে যেন 360 ডিগ্রি একটা আইডিয়া পায় আমি যেখানে আছি, ঠিক আছে। আচ্ছা, এটা ভাবি যে আমি কিভাবে কালকে শ্যুটটা করব, কি কি জায়গা দেখাবো, কিভাবে দেখাবো, সো দ্যাট আমার এডিটের সময় গিয়ে সুবিধে হয়। মানে স্ক্রিপ্ট তো নেই, আমি যেরকম শ্যুট করব সেরকমভাবে আমাকে এডিট করতে হবে। কিছু মিস হয়ে গেল মানে গেল। এডিটটা তো তোমরাই করো? আমি শিবাজি করে এটা। আচ্ছা, এটা আরো বড় সুবিধা হয়, কারণ হয়তো সবকটা ফুটেজটা তুমি যেহেতু নিজেই তুলেছো, তোমার কাছে মুখস্থ আছে একদম, ফলে এডিটটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। অনেক তাড়াতাড়ি, একদম। সেটা আগে টাইম লাগতো, আগে আমি অনেক কিছু ভাবতাম, বুঝলে তো। এটাও বলছি, এটা মজার ঘটনা আর কি। মানে প্রথম অনেক কিছু ভাবতাম যে 100% অ্যাকিউরেট হতে হবে, হ্যাঁ, যত ভালো করা যায়। ভালো একটা মিউজিক কোনো একটা সিকোয়েন্সে দেওয়ার জন্য আমি হয়তো 2 দিন ধরে ভাবছি, 5টা মিউজিক নিয়ে আমি গালে হাত দিয়ে বসে আছি। আমার ছেলেকে, মেয়েকে, বউকে সবাইকে ডেকে ডেকে শোনাচ্ছি, পিত্তিকে ডাকছি যে এটার সঙ্গে এটা যাবে না, এটা যাবে না, এটা যাবে, মানে 2 দিন চলে গেল। এখন কিন্তু সেরকম না। এখন ইউটিউবের ক্ষেত্রে দ্যাট ডাজন্ট ম্যাটার, নাম্বার অফ প্রোডাক্ট, এটা ম্যাটার করে। আর কানেকশন উইথ দ্য অডিয়েন্স, যেটা তোমাদের চ্যানেলে অসাধারণ। ওটা তো প্রাথমিক একদম শর্ত বলা যেতে পারে। সুতরাং যারা আসতে চাইছে আর কি ইউটিউবে, ইটস এ লিউক্রেটিভ প্ল্যাটফর্ম। তুমি যদি দেখো গুগল থেকে প্রচুর টাকা রোজগার করছে আমাদের এখানকার ভারতের ছেলেমেয়েরা, অনেকেই সাকসেসফুল, কিন্তু তার থেকেও অনেক বেশি আনসাকসেসফুল। এক্স্যাক্টলি, তাই না? হয়তো সাকসেসটা আমরা দেখতে পাচ্ছি ওই ইউপিএসসি এক্সামের মতো আর কি। আমি নিজেই একজন আনসাকসেসফুল। আরে না না না, তবে কিন্তু এটা কিন্তু খুব সাধারণ ব্যাপার যে কোনো ফিল্ডেই তুই যদি বলিস, একজন সাকসেসফুল লোককে দেখে বাকি অনেকেই বরবাদ হয়ে যায়। মিঠুন চক্রবর্তী বোম্বাইতে, না মানে আমি এটার কারণ হচ্ছে আমি একটা দামি মোবাইল কিনেছিলাম, স্যামসাং এর এস সিরিজের, নোট সিরিজের। তো আমি নিজেকেই এটা বুঝিয়েছিলাম, মানে স্টক মার্কেটের লোকজন তো আমরা সবসময় ওটা হিসাব করি যে খরচা বেশি করা উচিত না ইত্যাদি, আবার লোভও লাগছে। তো আমি বুঝিয়েছিলাম যে এটা দিয়ে ব্লগ বানাবো, তাহলে খরচাটা উঠে যাবে। সো আমার ব্লগিংটা ওই ফোনের খরচাটা একটু তুলবো ভেবে হয়েছিল, বাট যাই হোক, বেড়ানোটা এনজয় করা যায়। এবং আমি এটা ফিল করেছি খুব শক্ত কাজ ব্লগিং করাটা। ও জানে আমি কিন্তু নিজের চোখ দিয়ে কিছু দেখি না, যা দেখি ক্যামেরা, মানে যাও বা আমি দেখতে পাই, শিবাজি তো কম। হ্যাঁ, পাশে সিংহ শুয়ে আছে, আমি এখানে আমার চোখ দিয়ে দেখছি না, ক্যামেরার মোবাইলের স্ক্রিন দিয়ে তোমার বিশ্বটা দেখা হচ্ছে, মোবাইল বা কিছু যা আছে তার চোখ দিয়ে দেখছি। হ্যাঁ, মানে যেটা তোমাদের ডিভাইস যেটা ইউজ করছো। আর একটা কথা শিবাজিদা, এই যে ধরো বিভিন্ন জায়গায় যাচ্ছ, বিভিন্ন মানুষ তোমাদের সাথে কানেক্টেড হচ্ছে, রাইট। এখন এই কানেকশনগুলো তোমরা কিভাবে করছো? একটা তো তুমি অলরেডি বললে, হ্যাঁ, আমাদের সঙ্গে আমরা সোশ্যাল মিডিয়া মারফত একদম, মানে ইউ হ্যাভ আ গুড ফ্যান বেস, তোমরা যেখানে যাচ্ছ পোস্ট করলে তারা প্রচুর মানুষ আমাদের। এবং এটা কিন্তু অনেকে এটা নিয়ে অনেক গালাগালিও শুনতে হয়েছে আমাদের, ইনফ্যাক্ট। হ্যাঁ, যে আপনি দুবাই যাচ্ছেন, আপনি কারো হেল্প নিচ্ছেন, এই নিচ্ছেন। দেখুন, ওই মানুষগুলো বাকিদের মতো আমাদের এতটাই ভালোবাসে যে সেটা কিন্তু একটা আলাদাই ব্যাপার আর কি। কোথাও গিয়ে তো মনে হয় যে এটা একটা প্রাপ্তি, সাংঘাতিক প্রাপ্তি। এবং এটাকে আমি প্রথম থেকে এনজয় করি। আমি আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে খুব ভালো থাকি, খুব আনন্দে থাকি, এবং আমি ডিসকাস করতে পারি যে আমাদের ভালোটা খারাপটা। আরও একটা বড় কথা, বাইরে গিয়ে
দুটো আরও মেন কারণ আছে যার জন্য আমি বাঙালি কেউ যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় আমি অ্যাপ্রিসিয়েট করি। তার দুটো প্রধান কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে খাওয়া দাওয়া, বুঝলে তো? দীর্ঘদিন ধরে বাইরে খেতে 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 খেতে, হ্যাঁ, এই তুমি দুবাইয়ে যাও বা আফ্রিকা যাও, যেখানেই যাও, খাওয়াটা যতই বলুক লোকে ট্রাভেলার হিসেবে অন্য খাওয়া এনজয় করাটা দরকার, চেখে দেখাটা, কিন্তু তুমি দিনের পর দিন সেটা ভালো লাগবে না। তো বাঙালি খাওয়া কেউ যদি বলে দাদা আসুন আমার বাড়িতে ডাল ভাত আলু ভাজা আপনাকে খাওয়াবো, আই ক্যানট রেজিস্ট। সব থেকে বড় কথা আমার যেটা হয়, আমি মেনু কার্ডটা দেখে বুঝতে পারি না আমি কি অর্ডার করবো। আমাকে তো বুঝতে হবে যে আমি কি অর্ডার করবো। না, এই জায়গায় আমার সুবিধা আছে, আমি একটু আগে থেকে জেনে টেনে যাই। হ্যাঁ ওই তো, ঠিক আছে। হ্যাঁ, তোমার অসাধারণ রিসার্চের জন্য ওটা, আর আমি তো করি না ওটা। আমি বিদেশের রেস্টুরেন্টে গিয়ে বুঝতে পারি না। এখন আমি যেটা করি যে বেঙ্গলি হোটেল নিয়ার মি আচ্ছা বলে গুগলে সার্চ করে, হয়তো 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে আছে, ভাই ভাত ডাল আলু পোস্তটা খাবো গিয়ে। এটা দীর্ঘদিন, এটা অবশ্যই মানে আমাদেরও ওই রকমই একটা ব্যাপার যে দীর্ঘদিন ধরে বাইরের খাবার এটা এক্সপেরিমেন্ট করছি, ওটা খাচ্ছি, ভালো লাগছে, দেখাচ্ছি, কিন্তু তারপরে মনে হয় যে ভাত ডাল মাছের ঝোল বা আলু সিদ্ধ খুব দরকার। হ্যাঁ খুব দরকার এটা, যাই বলো। আরেকটা হচ্ছে, তুমি যদি স্থানীয় কোনো মানুষের সঙ্গে কানেক্ট করো, তুমি যে ইনফরমেশনটা তার থেকে পাবে জায়গা সম্পর্কে, ডেস্টিনেশন সম্পর্কে, সেটা কিন্তু তুমি গুগল দেখে রিসার্চ করেও পাবে না। ছোট ছোট জিনিস, একটা ভালো খাওয়ার জায়গা, কোন জায়গা থেকে সানসেটটা ভালো দেখা যায়, সানরাইজটা ভালো দেখা যায়, এটা কিন্তু ওই লোকটা যে ওখানে আছে দীর্ঘদিন ধরে সে তোমাকে বলতে পারবে। সেটা কিন্তু আমাদের সাংঘাতিক হেল্প করে। বা আমি একটা জায়গাতে, ওখান থেকে হয়তো আরেক জায়গায় যাব, সবচেয়ে ভালো কমিউনিকেশনটা কি আছে, হ্যাঁ, ট্রান্সপোর্টেশন কি আছে, এই তথ্যগুলো আমরা খুব ভালো পাই। এইটাও একটা কারণ যে আমি স্থানীয় লোকের সঙ্গে, মানুষের সঙ্গে কানেক্ট করতে চাই। মানে ইনফ্যাক্ট তোমরা যে এত বাইরে যাচ্ছ, বিদেশ যাওয়ার জন্য না, এই ধরো বিশ্বর হোক বা ইত্যাদি, অনেক বয়স্ক মানুষজন ভয় পায়। তো এই ভয়গুলো কি করে কাটানো যেতে পারে? এটাতে তোমাকে ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করতে হবে। আবার সেই ইন্টারনেটেই ফিরে আসছে, আজকের যুগে কিন্তু এটা একটা সাংঘাতিক মাধ্যম আর কি। আর 2 নম্বর কথা, যে মানসিক জোরটা অনেকেরই নেই, এটা এক্স্যাক্টলি ঠিক কথা, যে অনেকেরই সংস্থান আছে কিন্তু যেতে ভয় পায়। এক্স্যাক্টলি, এটা কিন্তু মনের ভেতর থেকেই জড়তাটা কাটাতে হবে। তার পোটেনশিয়ালটা তোমার ভেতরেই আছে, তোমাকে ভাবতে হবে যে না আমি যাব। এবার একবার যদি আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, একবার আপনি সব কিছু ভেঙে একটা দেশে গিয়ে দেখুন, একবার যখন আপনি যাবেন, বেরুবেন, কুয়োর থেকে বাইরে আসবেন, তারপর আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা ইজি। এবং লোকে ডিপেন্ড করতে ভালোবাসে। হ্যাঁ, যে ইন্টারনেটের থ্রু দিয়ে আমাকে মেল করে জানতে চাইছে দুবাইয়ের ভিসা কিভাবে পাওয়া যায়, সেই ইন্টারনেটেই জাস্ট গুগলে যদি লেখে হাউ টু গেট দুবাই ভিসা, একদমই তাই, ফর ইন্ডিয়ান, দুবাই ভিসা ফর ইন্ডিয়ান, এইটুকু যদি লেখে, 10,000 একটা সাইট আছে যেখানে সুন্দর করে লেখা আছে। ইনফ্যাক্ট ইউটিউবে অনেক কন্টেন্ট আছে, কন্টেন্ট আছে, যে ইউটিউব থেকে তোমাকে চিনেছে, সেখান থেকেই পেয়ে যাবে। দিনে আরো সহজ, জাস্ট চ্যাট জিপিটিকে তুমি যদি লেখো, হ্যাঁ, সব বলে দেবে তোমাকে। ইনফ্যাক্ট ট্যুর প্ল্যান করে দিচ্ছে। আমার নিজের ক্ষেত্রে তো ওই এজেন্টরাই করে দিয়েছে। হ্যাঁ, সেটা তো বাড়ি বসেই এজেন্ট হলে দেখো তুমি আবার তোমার খরচা বাড়বে, একটা 10% 15% তোমার খরচা যাবে, তুমি নিজেই করতে পারো সবকিছু। আমরা কিন্তু সবকিছু নিজেরা করি, এক্সেপ্ট কিছু কিছু জায়গায় যেখানে আমাদের নিজেরা করা সম্ভব না, পাবলিক ট্রান্সপোর্টেশন নেই। যেমন ধরো ওই যে স্টেপ পিরামিডের কথা বললাম, ওটা কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, আমাকে কোনো ট্যুর অপারেটর থেকে হায়ার করেই যেতে হবে। ওটা কি ওখানে গিয়ে করলে? হ্যাঁ, ওখানে গিয়ে করলাম। লোকালে তো পাওয়াই যায়, লোকালে তো ইনফ্যাক্ট হোটেলই সব ব্যবস্থা করে। হোটেলে তুমি বলো, হোটেলের ডেস্কেই তোমাকে করে দেবে। মানে আমিও এটা অনেককে সাজেশন দিই যারা ব্যক্তিগতভাবে আমার জিজ্ঞেস করতে চায়, যে আপনি অ্যাটলিস্ট বাইরে গিয়ে হোটেলটায় পৌঁছে যান, ওখান থেকে সবটা পেয়ে যাবেন। ঠিক, কিন্তু এখানেও যারা আছে, যে আমি বলবো যে কম খরচে যদি চাও, তুমি যদি কাউচ সার্ফিং করো বা হস্টেলে যাও, সেখানে ইনফরমেশন পেয়ে যাবে। আর আমি তো দুনিয়ার যে কোনো কোনায় থাকি না কেন, যদি আমার কাছে ইন্টারনেটটা অন হয়ে যায়, আমি রাজা। এক্স্যাক্টলি, আমার আর কিছু চাই না। না, এখন তো এই জন্যই তো বলে অন্তর্জাল বা আন্তর্জাল, একদম জালের মতো ছড়িয়ে গেছে। আচ্ছা, তোমাদের যে একটা মজার ঘটনার কথা একটু শুনতে চাইবো। মজার ঘটনা অনেক আর কি। এই দাদাকে নিয়ে কিছু বলো না, ও তো ভয় পায়, ওর যত কিছু কারিকুরি, যত কিছু শক্তি প্রদর্শন, গ্ল্যামার প্রদর্শন, সব সোদপুর অমরাবতীর মধ্যে। হ্যাঁ, আর আমি হচ্ছি বিশ্ব প্রতীক। হ্যাঁ, আমি যেমন ধরো আফ্রিকায় গিয়ে আফ্রিকান রমণীদের সঙ্গে ছবি তুলছি, সেলফি তুলছি, প্রীতি আয়, ওদের গাড়ির মধ্যে জড়সড় হয়ে বসে। না, জড়সড় হয়ে বসে কিছু। আচ্ছা, তুলতে চাইনি আমি, ঠিক আছে,
মানে আছেই তো, আর সিঙ্গেল দরকার তো তুমি। না আসলে বিবাহিত পুরুষরা সবসময় ব্যাচেলারদের থেকে একটু বেশি, আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। ওই হুলো বিড়াল যেমন মাছের জন্য চুকচুক করে আর কি, ওটা থাকে বোধহয় ব্যাচেলার। বলছিস অন দ্য ক্যামেরা এইগুলো কি তো মানে এরকম এটা তো হয়। ব্যাপার নেই। কাজে সেটা আমি ওই তাদের ছবি ব্যাপার, তোলা ভয় অবধি। পাওয়ার কোনো ব্যাপারই নেই। মহিলাদের দেখে আমি কেন ভয় পাবো, আমি ঠিক আছে। ও না ও বাইরে কোনো ইয়ে নেই, বুঝছো? হ্যাঁ, যতটুকু শিবাজি- আছে সোদপুরের মধ্যে না এইসব একদম পুরো মিথ্যে কথা। মানে আমি চাইলেই সেটা পারি, আমি প্রমাণ করতে কিন্তু পারি। করি না। আমিও প্রমাণ করতে পারি, কিন্তু অন্বেষণ করা যাবে না। যাই হোক, তবে কি জানো তো যে আমাদের বন্ধু বান্ধব এত হয়েছে বাইরে, সবার সঙ্গে এত কানেকশন, মজার মজার ছোট ছোট অনেক ঘটনা ঘটে আর কি। যেমন একটু এক্সপিরিয়েন্স শুনি। হ্যাঁ, এই যে এবার যেমনি আমি ইয়েতে গেলাম শ্রীলঙ্কায়, হ্যাঁ শ্রীলঙ্কায় গিয়ে সেই একটা গুহার মধ্যে ঢুকেছিলাম, বুঝেছো তো? সেটা জানো কি, দেখেছো কি ভিডিওটা? হ্যাঁ, ভিডিও কয়েকটা দেখেছি আচ্ছা, আমি, কয়েকটা ওখানে মানে কেল্লাতে অনেকগুলোই একটা দেখেছি। রাবণের গুহা আছে, হ্যাঁ, তো সেখানে ঢুকলাম, ঢুকে এটা মজার ঘটনা না, এটা একটু ডেঞ্জারাস ঘটনা। হ্যাঁ, সেই গুহাটা পুরো অন্ধকার, পেটের মধ্যে তোমাকে ঢুকে যেতে হবে, সেখানে একটা নীল রঙের পুকুর আছে, ওরা বলে নীল দিয়া পুকুর না, আচ্ছা। যে জলে মহারাজা রাবণ স্নান করেছিলেন, সীতা স্নান করেছিলেন, সেই জলে এখন আমি মুখ ধুচ্ছি। তো পুরো অন্ধকার জায়গা, প্রচুর পোকা, প্রচুর পোকা। ফ্রিতে অনেক পোকা খাওয়া গেছে, হ্যাঁ, এবার ও এইসব পোকা টোকা একদম পছন্দ করে না, বুঝতে স্বাভাবিক পারছো? ব্যাপার। কালী পুজোর সময় এবার- কি করো পরে শুনবো ওটা। না, হ্যাঁ। ও হচ্ছে তুমি এইসব জায়গায় ধরো এইসব জায়গায় ঢোকালেই ও হচ্ছে অশান্তি ওর। যাবো না, কেন এসছি? না একদমই তাই না, যাবো না কখনোই বলি না। ভিডিওর সাথে ও মুখ বুঝে সহ্য করবে না, সে তো আমি স্বাভাবিক। বুঝতে পারছি পিত্তিজিৎ ভেতরে ফুলছে। না একদমই পোকা সেরকম খাচ্ছি। না, যাই হোক, পোকা খেলে তো আনন্দের কোনো ব্যাপার নেই। ও সরি, ও থাইল্যান্ডে গিয়ে পোকা টোকা খেয়েছিল, না, ওটা আমার- পোকা প্রেম আছে। থাইল্যান্ডে আমি গিয়ে সব পোকা খেতে পারি, খেয়েছিলে? হ্যাঁ। হ্যাঁ, ওই যে ওই আমাদের একজন বন্ধু আছে তথাগত, মানে তার একটা কমেন্ট মানে শিবাজির ক্ষেত্রে খুব প্রযোজ্য আর হ্যাঁ, কি। হ্যাঁ। মানে সে বলেছিল সে আকাশে ওড়ে গুড়িয়ার প্লেন এটা খায় না, আর জলে চলে হচ্ছে নৌকা জাহাজ, এগুলো খায় না আর কি, আর চারপাইদের মধ্যে খাটটা শুধু খায় না আর কি। হ্যাঁ, ওই- বাকি সব খায়। হ্যাঁ, মানে এটা শিবাজির ক্ষেত্রেও বলা যেতে পারে, মানে খাওয়া দাওয়ার ব্যাপারে ও ভয়ানকভাবে এক্সপেরিমেন্টাল। আমি একদমই না, আমার বলতে দ্বিধা নেই। হ্যাঁ, আমি একদমই না সেক্ষেত্রে। তাহলে বাঙালি খাবারটা বেশি দাদার জন্য খুঁজতে হবে। একদম, ও সকালবেলা লুচি তরকারি হলে ও আহা। পড়তে আহা, যায়, জিনিসও আমি তো তো বলেই হবেই। ফেললাম, আহা। সেটাই বলছি, ভালো জিনিসও তো হবেই। হ্যাঁ, দুপুরবেলা ডাল ভাত খেয়ে মাছের ঝোল খেয়ে একটু ঘুমাবে কোলবালিশ জড়িয়ে, মানে ঠিক কোনো আছে? খাবারকে অসম্মান করছি না, তবে সকালবেলা উঠে ইডলি চটকে খাবো এরকম মানসিকতা আমার নেই বস, সে যাই ভাবুক যে। হ্যাঁ, যাই হোক, এবার শ্রীলঙ্কায় ফিরে আসি। না তারপর সেই পোকা খাচ্ছে আর পিত্তি গজগজ করছে। হ্যাঁ, এরে। তো এটা একটা সাংঘাতিক ব্যাপার আর কি, আমি পেছন পেছন যাচ্ছি। আর 2 নম্বর হচ্ছে ধরো কোথাও আমি গেলাম, হ্যাঁ উবের বুক করেছি, উবেরটা আসছে না, 5 মিনিট দেরি হচ্ছে, তুমি কিন্তু পিত্তির চেহারাটা দেখবে, আচ্ছা, কেন আসছে না, কি হলো, এইরকম আজকে তাহলে খুব রেগে গেছে, আজকে আমরাও একটু দেরি করেছি। না সেটা আমি স্বীকার করছি, টাইম নিয়ে আমি একটু আমার একটু সাংঘাতিক টাইম, মানে আচ্ছা। 5:30 মানে 5:30টাই না, সেটা আমরা দেখলাম। না, তার কারণটা হচ্ছে যে পকেট থেকে টাকা পড়ে গেলে আবার পাওয়া যাবে, অর্জন করতে পারবে। এই যে টাইমটা বেরিয়ে গেছে হ্যাঁ। না, সেটা অর্জন করা যাবে না। আমি হয়তো কিছুই করতাম না সেই সময়, কিছু একটা ভাবতাম হয়তো, সেটা হলো না, ভাবাটা হলো না। হলো না। সকালবেলা 5:30টায় বেরোবো, তো 5:30টাতেই বাড়ির নিচে এসে চলে আসবে। এবার আমি হয়তো প্রত্যেকবারই দেরি করি 5-10 মিনিট, যাই হোক। তো একবার কি হয়েছে, আমি টাইমে এসেছি আর ও ভাবছে যে শিবাজি তো দেরি করে আসবে, প্রত্যেকদিনই দেরি করে। ঠিক আছে চলো, ও 10 মিনিট পরে এসছে। 10 মিনিট তোমাদের পরে এমনি বাড়ি কত দূর, মানে পাশাপাশি আর 300 ডিস্টেন্স মিটার, 400 রাস্তার মিটার। রাস্তার এই পর কাছাকাছি? রাস্তার একদমই। নেক্সট প্ল্যান কি করছো? ও অনেক কিছু প্ল্যান আছে, সারা পৃথিবী ঘুরবো, বুঝলে তো। মাঝে মাঝে আমিও চলে যাবো। হ্যাঁ, একদম একদম একদম। মানে যতটা চলো, পারা যায় সারা পৃথিবী ঘুরবো, আমরা ভাবছি যতটা পারবো আর কি, যতটা ততটাই পারবো, ঘুরবো। নেক্সট 5 বছর তো চলবে এভাবে। এরপর আমাদের প্রতিবেশী দেশগুলো সব কমপ্লিট করার চেষ্টা এন্ড করব। সেগুলো বাংলাতেই করবে তো, নাকি অন্য Obviously. ল্যাঙ্গুয়েজ? না আমরা বাংলা, মানে বাংলাতে তো করবেই, তার একদম। সাথে আমরা যেহেতু আস্তে তুমি আস্তে সাবটাইটেল দেওয়ার Subtitle চেষ্টা দেওয়া করছি, শুরু হচ্ছে আস্তে সেগুলো আস্তে, হচ্ছে already সব হয়েছে। ভিডিওতে। তো সাবটাইটেলগুলো দিয়ে দিলে অন্য ভাষার লোকেরাও দেখতে পাবে। আরেকটা কথা, ভালো কথা, সেটা তোমার সবার জন্যই যারা ইউটিউবে আসতে চাইছেন, গুগল এআই চালু হয়েছে। তারা কিন্তু যারা রিসেন্টলি মিস্টার বিস্টের ভিডিও দেখেছেন তারা জানেন, মিস্টার বিস্টের ভিডিও চালালে তুমি দেখবে বাংলাতে হচ্ছে। মানে গুগল এআই এটা চালু করেছে, তুমি যে ভাষাতেই বলো না কেন, তোমার অডিয়েন্স, দর্শক যে ভাষাতে শোনে সেই ভাষায় অটোমেটিক্যালি ট্রান্সলেট হবে। ফেসবুকে যেরকম ট্রান্সলেট হয়ে যায় লেখাগুলো, লেখা না, এটা তো ভয়েস ট্রান্সলেট হচ্ছে। হ্যাঁ, ভয়েস ট্রান্সলেট। আর ভয়েসটা কি মানে ওনার ভয়েসের মতো? একদম এক্স্যাক্টলি, মানে আমার ভয়েসেই আমি বলছি বাংলাতে, কিন্তু কেউ একজন অডিয়েন্স আছে ফরাসি,
বোঝে সে কিন্তু ফরাসি ভাষাতেই আমার গলাতে শুনবে। অসাধারণ। তুমি মিস্টার বিস্টের চ্যানেলটা চালিয়ে দেখো, আমাদের দর্শকদেরও বলছি, বাংলাতে তুমি মিস্টার বিস্টকে কথা বলতে শুনবে। ঠিক আছে? আচ্ছা বাংলাতে বলছে, হিন্দিতে যারা হিন্দিতে বলছে, তামিলে বলছে। আচ্ছা এই ইঞ্জিনটা, এআই ইঞ্জিনটা চালু হয়েছে, গুগল রোল আউট করেছে বিটা ভার্সন শুধুমাত্র সিলেক্টেড কয়েকজন ক্রিয়েটারের জন্য যারা ওয়ার্ল্ড ওয়াইড খুব পপুলার। এটা আস্তে আস্তে সবার জন্যই রোল আউট হবে। সুতরাং তখন বাঙালিও ওয়ার্ল্ড ওয়াইড একদম, মানে আমি যে কন্টেন্টটা ক্রিয়েট করছি বাংলায়, অটোমেটিক্যালি সেটা যে ইংরেজিতে শুনতে চাইছে সেই ইংরেজিতেই শুনবে, অসাধারণ, আমার গলাতেই শুনবে। অনেক সুবিধা। অনেক সুবিধা। আর শিবাজি তো বললেন নিজের ভাষায় যেরকম ভাবে বলা যায় আর কি, হ্যাঁ, সেটা তো অন্য মানে ভাষার ক্ষেত্রে অনুবাদ করা আমি যায় না। অনেকবার ভেবেছিলাম যে আমার যে এই পডকাস্টটা আছে, হয়তো আমরা নিজেরা অ্যাকচুয়ালি শুরুও করব, কিন্তু এটা অ্যাকচুয়ালি শুরুতে করার কথা ছিল ইংরেজিতে। আচ্ছা, কিন্তু এই যে হাসি ঠাট্টা ভেতর থেকে আবেগ, ইনফ্যাক্ট আমরা আজকে কোনো একদম, স্ক্রিপ্ট করিনি। আমি একদম, দর্শকদের বলে রাখি, আমাদের কোনো পডকাস্টে স্ক্রিপ্ট থাকে না, হ্যাঁ। কারণ স্ক্রিপ্ট করলে উল্টে ঘেটে যায়। একদমই তাই, হ্যাঁ, তো এই যে আবেগটা, এটা নিজের ভাষা ছাড়া আসে না। একদমই তাই। এবং এবং কথা নিয়ে খেলা, এই যে শিবরাম চক্রবর্তীর হাতির সঙ্গে হাতাহাতি, আরে, এটা হাতির ছোট্ট সঙ্গে উদাহরণ হাতাহাতি, দিচ্ছি আমি। এটাকে কি করে ট্রান্সলেট করে আমি যদি ইংরেজিতে করতাম চ্যানেলটা, তাহলে এটা কি বলতাম ওই হাতির সঙ্গে হাতাহাতি? এই যে আর বললে যেমন কি- ধরো আমরা হাসিমারা যাচ্ছিলাম ট্রেনে করে, ট্রেনটা খুব লেট করছে, তাই বললো কটায় পৌঁছায় দেখি হাসিমারা। পিথি যদি উল্টো থেকে বলছে, হ্যাঁ বুঝতে পারছি, হাসিমারা পৌঁছালে হাসিটা মারা যাবে, পৌঁছাতে পৌঁছাতে হাসি মারা যাবে, এই যে জিনিসটা অনুবাদ করা খুব মুশকিল। এক্স্যাক্টলি। আর নেচার লাভার তোমাদের মধ্যে কে বেশি? না, নেচার লাভার তো দুজনেই? একদমই একদম একদমই তাই। একদম। নেচারের দিক থেকে বেস্ট কোন জায়গাটা লেগেছে? মুন্সিয়ারিতে সানরাইজ, সাহারা মরুভূমির মধ্যে সানরাইজ, মুন্সিয়ারিতে সানসেটও, দুটোই সানরাইজ সানসেট। তারপরে ধরো বাংলাদেশে এবং ভারতে সুন্দরবন, আমাদের সান্দাকফুতে যে স্লিপিং বুদ্ধ, একদম আমার কাছে কাঞ্চনজঙ্ঘা। আমার মনে হয় একদম ওয়ার্ল্ডের বেস্ট সিন হচ্ছে ওটা। মানে sleeping আমি বুদ্ধে- সবার আগে বললে আমি সান্দাকফি বলতাম আর কি, সান্দাকফি মানে আমার মনে পড়ছে এক এক করে। এখন গাড়িতে করেও তো যাওয়া হ্যাঁ, যাচ্ছে। গাড়িতে করে যাওয়া যাচ্ছে এখন, কেন অনেক দিন থেকেই যাওয়া যায় গাড়িতে করে। আর সুন্দর জার্নি। এবং ওখানে আমি তো সবাইকে বলবো, অনেকেই বলেন যারা বিদেশে থাকেন যে নায়াগ্রা অনেক সুন্দর দেখতে। আমি দেখিনি নায়াগ্রা, ভিডিওতে দেখেছি, তবে আমার মনে হয় না যে সান্দাকফু কিছু কম যাবে। ইনফ্যাক্ট এটা নায়াগ্রা দেখেছে এবং সান্দাকফু দেখেছে এইরকম লোকের থেকেই শোনা যে সান্দাকফু কোনো অংশে কম নয়। ওই স্লিপিং বুদ্ধর ওই যে সিন, ওই যে সকালবেলা সূর্য উঠছে এপাশ থেকে, অসাধারণ, ভাবা রঙের যায় না। খেলা, ওপাশে এভারেস্ট, পাকালু, তার উপর রঙের খেলা, অপূর্ব অপূর্ব, মানে কল্পনাতীত। আমি 3বার দেখার সৌভাগ্য হয়েছে আমাদের। আমার 2বার হয়েছে। না, অসাধারণ মানে একটা দৃশ্য। পার্টিকুলার মধ্যে মনে হয় মাথাটা 3টে থাকলে ভালো হতো, মানে মানে একদিকে এভারেস্ট দেখা যাচ্ছে, স্লিপিং বুদ্ধা, ওদিকে সূর্যোদয় হচ্ছে, মানে মনে হতো ব্যাপারটা যদি এরকম হ্যাঁ, হতো, একসাথে দেখা যায়। একসাথে ব্রহ্মার দেখা মতো যদি যেত। 3 দিকে যদি মাথা হ্যাঁ, থাকতো। হতো তাহলে ভালো হতো। তোমরা কোন সময়ে এটা পেয়েছিলে? নভেম্বর, একদম best অফকোর্স time। নভেম্বর বেস্ট টাইম, নভেম্বর ডিসেম্বর? একদম। ডিসেম্বর নয় কিন্তু, নভেম্বর। নয় কিন্তু, নভেম্বরই বলছি। হ্যাঁ, আচ্ছা, একদম নভেম্বরই বলছি। নভেম্বরে আমি কখনো মিস হয়নি আমার। নভেম্বরে হাইয়েস্ট নাম্বার অফ ডেজ দেখা যায়, স্ট্যাটিস্টিক্স তাই বলে। আরেকটা ভালো মাস ছিল কিন্তু এখন ঘেটে গেছে এই ঝড় ঝঞ্ঝার জন্য, এপ্রিল নাকি? এপ্রিল। হ্যাঁ। এপ্রিলে গেলে খুব সুন্দর ফুলও দেখা যায়, কিন্তু এপ্রিল মাসটা এখন এই ওয়েদারের pressure-এর জন্য। হ্যাঁ, ঘেটে গেছে। ঘুরে গেছে। ওয়েদার চেঞ্জের জন্য। আচ্ছা, এইবার একটা জিনিস জিজ্ঞেস করছি, এটা স্পেসিফিক্যালি তোমার জন্য, যে ধরো এত শিডিউলের চাপ, এত জায়গায় যাওয়া, ফ্যামিলি আর ব্লগিং কি করে ব্যালেন্স করো? এটা আমার ওয়াইফ কিন্তু মৈত্রেয়ী খুব সুন্দর বোঝে আর কি, যে এটাকে কাজ হিসেবে দেখে। ঠিক আছে, যেহেতু এটা আমার কাজ, সুতরাং এখানে কোনো অসুবিধে হয় না আন্ডারস্ট্যান্ডিংয়ে। এবং ও এটা বোঝে যে এটাতে আর্নিং হচ্ছে, আমাদের যেটা প্রয়োজন, অবশ্যই এটা একটা প্রফেশন। এই জন্য কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই, আমি বেড়াচ্ছি না, আমি কাজে যাচ্ছি। এটা কিন্তু আমার ছেলে মেয়ে এবং ওয়াইফ খুব ভালো করে বোঝে। বুঝতে পারে। হ্যাঁ, সুতরাং এখানে কোনো ইনফ্যাক্ট confusion তারা নেই। তো তোমার সাথে গিয়েও ব্যাপারটা দেখেওছে। হ্যাঁ, না ও আমার ওয়াইফের সঙ্গে একদম ও কন্ট্রাক্ট আর কি। এবার তাও গেল ভুটানে, কারণ ওর কাকা গেল, সেই জন্য। তো ও কিন্তু পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে। হ্যাঁ, একদমই তাই। মানে আমি একটা জিনিস শেয়ার না করে পাচ্ছি না এই প্রসঙ্গেই আর কি, যে ওদের এবার যে ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, শিবাজি কিন্তু মৈত্রেয়ীকে প্রস্তাব দিয়েছিল যে চলো ইউরোপের কোনো একটা ছোটোখাটো গ্রামে বা কোথাও গিয়ে আমরা দুজন কাটিয়ে আসি। ভিডিও তুলবে না, যেখানেই যাক ভিডিও তুলবে না সেরকম। কিন্তু ও ভিডিও তুলবে না, এটাই? হ্যাঁ, মানে এটা তো শর্ত মৈত্রীর ছিল। এটা তো মৈত্রীর একটা শর্ত, অবশ্যই। আলটিমেট ওটা মুন্সিয়ারি গেছিল। আচ্ছা। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি, তা মৈত্রী হিসেব টিসেব করে বললো, দেখো ইউরোপের যদি একটা জায়গায় যাই, কোনো
ওখানে গিয়ে যদি থাকি, তাহলে যে খরচাটা হবে, তুমি তো ভিডিও করতে পারবে না, খরচাটা তো উঠবে না। সেক্ষেত্রে তুমি যদি পৃথিবীদার সঙ্গে সেগুলো যাও, তাহলে কিন্তু ঘরে দুটো পয়সা আসবে। কাজেই আমি এখানে ঘুরলেই খুশি। মানে ভাবো আজকালকার দিনে ইউরোপ যেতে বলছে, সেটা না গিয়ে তার মানে কতটা সাপোর্টিভ হলে একজন পরিবার ঠিক হওয়াটা খুব দরকার। কতটা সাপোর্টিভ হলে, মানে অনেকেই কমেন্ট করেন আমি হলে কিন্তু ছাড়তাম না মৈত্রীর মতো, মানে তারা ব্যাপারটা বোঝেন না বা উপলব্ধি করতে পারেন না ব্যাপারটা। তিনি থাকলে হয়তো এক্সপ্লোরার শিবাজি চ্যানেলটাই হতো না। একদম একদম। মৈত্রেয়ী কিন্তু আমাকে উৎসাহ দিয়েছিল, ওই যে পৃথ্বীজিতের সঙ্গে যে আমার জুটিটা হলো, এটার কিন্তু মেইন হতা মৈত্রেয়ী। কারণ আমি তখন একা একা যাচ্ছি বাড়িতে, তখন কিন্তু আমার বাবা মা বলো, শ্বশুর শাশুড়ি বলো, মৈত্রেয়ী বলো, সবাই কিন্তু চিন্তা করে যে আমি একা একটা জায়গায় যাচ্ছি কোথাও। তো তখন কিন্তু আমাকেও বললো তুমি কাউকে সঙ্গে নিয়ে যাও। মানে কাকে নিয়ে যাব, এইভাবে যে আমি ঘুরছি, একটা তো ঘুরলে হবে না, পরপর পরপর চলতে থাকবে। কাউকে এভাবে ডেডিকেটেডলি পাওয়া যায় না যে আমার সঙ্গে যাবে এভাবে। তখন ওই বলেছিল এই পৃথ্বীদা কিন্তু রয়েছে, পৃথ্বীদাকেই তুমি পাবে। আচ্ছা, তারপর তো আমরা আস্তে আস্তে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায়। আমাদের শুরুটা হচ্ছে 2021 সালের করোনার পরে ঠিক পুরী। ওর তখন একটা কিন্তু তখন মোটেও এরকম সরগর ছিল না, ও কিন্তু বেড়াতেই যাচ্ছিল। আমি কিন্তু কোনো কথাই বলতাম না, চুপচাপ ও তুলছে আমি ওর মতো। খাওয়া শুরু হচ্ছে, হ্যাঁ দাঁড়া ক্যামেরাটা বার করি, ও কিন্তু রেগে গেল। এটা কিন্তু খুব শক্ত কাজ। আমি এটা দর্শকদের বলছি যে আমি নিজে কয়েকটা জায়গায় আমি এরকম ভেবেছিলাম ফার্স্টে যে আমার তো কাজের সূত্রে এদিক ওদিক যাওয়া হয়, যে যাচ্ছি যখন রাস্তায় তুলে নেবো, এবং তখন দেখা যাচ্ছে যে খাবারটা এলো, এটা আমি বলছি যে তখন আমার খুব খেতে ইচ্ছা করছে। তখন ক্যামেরা বার করে প্রপারলি শ্যুট করা, যে আমরা এই যে ফ্লাইটে এসেছি বা ট্রেনে এসেছি, এই খাবারগুলো দিয়েছে যেগুলো তোমাদের ব্লগে থাকে উইথ ইনফরমেশন, এবং তার মধ্যে কোনটা ভালো খেতে লাগছে কোনটা খারাপ খেতে লাগছে, এটা একটা টাফ ব্যাপার, সাংঘাতিক টাফ ব্যাপার। এবং পৃথ্বীজিৎ এখানে রেগে যেত। ইনিশিয়ালি আমার একটু অসুবিধে হতো, তখন ও ব্লগিং ব্যাপারটা বুঝতোই না। শুধু খাবার না, মানে কোনো একটা জায়গায় গেলে একজন ব্লগারের অনেক বেশি টাইম লাগে বিভিন্ন জায়গাগুলো তুলতে, কোনায় কোনায় তুলতে। খালি চোখে যে দেখছে তার হয়তো অত সময় লাগে না। সেটা এখনো হয়, মানে কোনো একটা জায়গায় গেলাম, এখন তো তুমি রাগো না, তখন তো রেগে যেতে। এখনো বুঝেছে, এখন যখন দেখছে, তখন কিন্তু শিবাজি যেরকম ভাবে ভেবে নেমেছিল যে এটা আমার কাজ, এটা আমি করছি। আমি যখন ওকে জয়েন করেছি বলতে পারো অ্যাজ এ ট্রাভেল পার্টনার, মানে এখন যেমন যে আমার কাছের একটা লোক বাড়ির কাছাকাছি থাকে, বিভিন্ন জায়গায় যাই, আমি টুক করে ওর সাথে একটু ঘুরে আসবো, আমি একটু ঘুরি। আমার বন্ধুর সঙ্গে ও যাচ্ছে, আমি যেহেতু আগে থেকে ঘুরতে ভালোবাসতাম, সেটা আমার কাছে ওই ঘোরার মতোই ব্যাপারটা ছিল। চেঞ্জ হলো কখন, যখন 18 থেকে 28 বছর বয়সীদের মেসেজ আসতে শুরু করলো। না এগুলো একদমই, তারপরে বুঝতে পারলো এটা করলেও করা যায়, একটা বিশেষ সেকশনে জনপ্রিয়তা। না সেটা আমি সেই কৃতিত্ব, ও যে মানে পার্টটার কথা বলছি, সেই কৃতিত্ব আমি সবসময় গিটারকে দেবো। না গানের জন্য তো অবশ্যই অবশ্যই এটা তুমিও ভালো বুঝবে যে কোথাও গিয়ে যদি গিটার হাতে নিয়ে গেয়ে ফেলা যায়, তাহলে আসর তোমার। একদমই তাই, সেক্ষেত্রে অ্যাট্রাকশনটা অনেক বেশি। তবে আমি সিরিয়াসটা অনেক পরে হয়েছি, বা এখনো যে আমি ওর মতো সিরিয়াস তা না, মানে আমি ন্যাচারাল যেরকম সেরকমই আর কি। এখন ভাবে যে কালকে এরকম বন্ধু পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার, যে সবসময় বেড়াচ্ছে। এই যে আমাদেরকে যে লোকে এত ভালোবাসছে বা ভালো বলছে, অ্যাকসেপ্ট করেছে, অনেকে গুপি বাঘা বলে, অনেকে হয়তো বোমকেশ বলে, মানে ওরা বলতো শুন্ডি, তোমরা বলছো মিশর, মায়ানমার। ব্যাপারটা সেরকমই আর কি। সেটার কারণটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে একে অপরকে চিনি আর কি। এটাও কাজ করেছে কিন্তু আমাদের চ্যানেলে সাংঘাতিকভাবে কাজ করেছে। মানে আমাদের ছোটবেলায় হতো যে কোথাও, বা ছোটবেলায় না এখনো, আমি যদি বলি যে কোথাও একটা যাওয়া হবে, সবাই বেড়ানোর 60 দিন আগে সবাই, মানে 10 জন 20 জন বলবে হ্যাঁ যাবো, 30 দিন আগে ওই 10টা নেমে 5 হবে। যখন টিকিট কাটার হবে বা আগের সপ্তাহে দেখা যাচ্ছে হয়তো আমিই যাচ্ছি। তাই এরকম বন্ধু পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। একদম, মানে এইটা তো বলতেই হবে। মানে আগে বছরে 3 বার হয়তো বেরোতাম। না ও গানের জন্য ঘুরতো, তখন বাংলাদেশ যেত, বাংলাদেশ গেছি আমি গানের জন্য, সেটা ঠিক আছে। বা আমি আসলে করোনাটাকেও আমরা বলবো যে থ্যাঙ্কফুল টু করোনা, এভাবে বলা উচিত নয়, কারণ করোনা অনেক ফ্যামিলি উজাড় করে দিয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো। কারণ করোনার জন্য ও বাড়িতে, ওর গানের অনুষ্ঠান নেই, বন্ধ, ঠিক আছে, ফুলি টাইমটা পেয়েছে। তার ফলে কি হয়েছে, এই যে ট্রানজিশনটা এটা করার জন্য যে সময়টা দেওয়া দরকার, সেই সময়টা কিন্তু ও পেয়েছে, ঠিক আছে। না হলে যদি এখন ফুল ফ্লেজে ধরো ও গানের অনুষ্ঠান, তুমি তো গানের অনুষ্ঠান করছো বা অন্য একটা প্রফেশনে আছো, সময় হবে না, তুমি তখন সেই রিস্কটাই নেবে না। এবং
স্কেডিউল ক্লাস করবে, Clash যে করবে। হয়তো যেদিনকে বেড়াতে যাওয়া একদম। তখন অন্য কথা। একদমই তাই, একদমই তুমি তাই। তখন কখনোই ভাববে না যে আচ্ছা এটা ছেড়ে আমি শিবাজির সঙ্গে যাব। হ্যাঁ, প্রথম আমি সেরকমই যে ঠিক আছে কয়েকদিন ঘুরছি আবার যেমন গানে ফিরে যাব, কিন্তু ব্যাপারটা করতে করতে একটা ভালোবাসা লাগা, মানে তারপর মেসেজ, শুরু হলো আর কি। বিভিন্ন রকমের ভালো ভালো মেসেজ। আরে ওই সব খালি ঘুরে ফিরে ও খালি একদিকেই আছে, ঠিক আছে। মুখটা কিরম হাসি হাসি হয়ে না, না, যাচ্ছে। হাসি হলো, আমি তো কোনো কিছু স্বর্গীয় না, না, স্বর্গীয় হাসি বা যাই হোক, কিন্তু যাই হোক আমি পরবর্তীকালে দেখলাম যে আমাকে কোনো একটা যদি চুজ করতে হয় এই মুহূর্তে এই জায়গায় এসে দাঁড়িয়ে, তাহলে আমার এই ব্লগিংটাকেই চুজ করা উচিত। কেন যেভাবে এগোচ্ছে ব্যাপারটা, ব্যাপারটা। হ্যাঁ যেভাবে ব্যাপারটা এগোচ্ছে এবং যেভাবে লোকে আমাকে মেসেজটা চিনছে আর কি। করছে। হুম। তবে আমি কিন্তু সাংঘাতিক ভুলো মন, জানো তো, মানে আচ্ছা, ও এটা না আমারও থাকলে বিশাল বড় হ্যাঁ, প্রবলেম। আমি কি দেখো প্লেনের সিটে নেবেছি, আমার ক্যামেরা গোপ্রো প্লেনের সিটে ফেলে চলে এসেছি নিচে, আচ্ছা, এরকম হয়েছে। নিচে চলে এসেছি, তারপর দৌড়ে গেছি, তারপর হ্যাঁ, মানে আমি বাসে এখন উঠে গেছি, দেখি আচমকা শিবাজি বাসে না উঠে উল্টো দিকে ছুটছে, কেন? যাই, ওই ক্যামেরা ফেলে এসেছি, ওহো হো, আমি তো আমার সব জায়গায় এরকম ভাবে প্লেনের মধ্যে ফেলে এসেছি। স্টেটমেন্ট দেওয়া থাকে। এই যে আমার মানি ব্যাগ, হ্যাঁ, এই মানি ব্যাগ, এটা আমি দর্শকদেরও দেখাচ্ছি, এটা একটা এক্সক্লুসিভ জিনিস। আমার গাড়ির কাগজ, মানি ব্যাগ, সব জায়গায় লেখা আছে এই যে আমি সব ভুলে যাই, আমার মানি ব্যাগে খুব দরকারি জিনিস আছে, এটা পেলে আমায় দিয়ে দেবেন, কোনো টাকা ফেরত লাগবে না, ব্যাগটা এবং কার্ডগুলো ফেরত দিলেই হবে, তলায় ফোন নাম্বার, সেখানে আমার নাম্বার, আমার মায়ের নাম্বার আর আমার ম্যানেজারের এটা নাম্বার। দারুণ আইডিয়া, এটা আমি করব। দারুণ, দারুণ, এটা আমি আমি করবো। এটার জন্য আমি গাড়ির কাগজ জীবনে বহুবার ফেরত পেয়েছি, গ্রেট। বহুবার ফেরত পেয়েছি গাড়ির কাগজ। ইনফ্যাক্ট আমি মানে 10 থেকে 12 বার আমার বাইক এবং 4 চাকার কাগজ ফেরত পেয়েছি। এবং আজকের ডেটেও আমার মানে লোকালে যাতায়াত করার জন্য একটা ছোট অল্টো কিনেছি, ও স্মার্ট কার্ডটা আমি খুঁজে পাচ্ছি না। এবং এবং আমি একটা ডিফল্ট পুলিশে ডায়েরি করে রেখে দিয়েছি যে আমার সব হারিয়ে গেছে বলে, আমার আধার কার্ড, ভোটার কার্ড এগুলো সব ঠিক করেছি, দুটো করে রেখে দেবো, যে কোনো মুহূর্তে হারিয়ে যায়। আমি সাংঘাতিক না, না, তুমি শিবাজি চিন্তা করতে- অবশ্য এখন শিবাজির পৃথ্বীজি- ভ্রমণ হওয়াটা মানে আশ্চর্য না, মানে ওর এত প্রেশার থাকে, সবসময় চিন্তা করে শিবাজি, একটা অন্য জগতের মধ্যে থাকে আর কি, কাজেই স্বাভাবিক এটা। মানে বেড়াতে গেলে কিন্তু আমি পুরো বেড়াতে যাওয়া তো নয়, যেটা বললাম কাজ, এবার ওর মধ্যে ঢুকে থাকি পুরো। না, ক্রিয়েটিভিটি এলে না অ্যাকচুয়ালি ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক। একদমই আমার মানে তাই মনে এটা হয়। আমি, আমার বাবাও ফুল টাইমার মিউজিশিয়ান ছিলেন, আমি সেখান থেকেও দেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার কোথাও গিয়ে একটা মনে হয় যে এই যে ভুলে যাওয়ার জন্য, যখন ভুলে যাচ্ছি তখন ভোলার সময় আমি একটা হয়তো কাজই নিয়ে চিন্তা করছি, একদম। ফলে ভুলে যেটা হারালাম তার থেকে অনেক বেশি চিন্তা করে পেলাম। ঠিক না, এই জায়গা থেকে পৃথ্বীজিতের সাপোর্টটা কিন্তু সাংঘাতিক, এখনো বুঝে গেছে আমার ক্যারেক্টারিস্টিক্স। এই জন্য ধরো ক্যামেরা বা মানি ব্যাগ বা অন্য কিছু আমি এদিক ওদিক ফেলছি, ও কিন্তু খেয়াল রাখে। এই কি জন্য কি আছে হ্যাঁ, মানে যদি পড়ে নেওয়ার যায়- কি কি আছে। হ্যাঁ, মানে এটা হয়েছে আর কি, আমরা যখন ওই নৈনিতাল সার্কিটটাতেই ঘুরছিলাম কোনো একটা জায়গায়, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, মহাদেবের কোনো একটা মন্দির ছিল আর কি, হ্যাঁ, মানে দূর থেকে দেখা যাচ্ছে বাগেশ্বর দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটাকে, শিবাজি একদম দরজা খোলাই দাঁড়া, আমি আগে নেমে যাই করি, মানে ওখান থেকে একদম ক্যামেরা নিয়ে ভালো শটটা হ্যাঁ, আসবে। শিবাজি মুভ করে যাচ্ছে, আমি গাড়ির থেকে নামলাম, নেমে দেখলাম ওটা কিসে লাথি লাগলো, দেখলাম মানি ব্যাগ তুললাম, তো শিবাজির মানি ব্যাগ, যাই হোক আমি রেখে দিলাম, শুটিং হতে থাকলো, এই হতে থাকলো, তারপর হওয়াটার পরে শিবাজির অনেকক্ষণ পরে গিয়ে মনে পড়েছে মানি আমার একটা কথা, money bag টা কোথায় গেলো? যাই হোক, ঠিক আছে, আমার কাছে আছে, এই নিয়ে চাপ নেই। না, এখন আমি এইসব ব্যাপারে একটু নিশ্চিন্ত থাকি। হ্যাঁ। না, আমাদের মানে এখন ব্যাপারটা কি হয়েছে দেখো, আমি ক্যামেরা নিয়ে আছি, শুটিং নিয়ে আছি, ঠিক আছে, ওর কথা কি বলবে না বলবে আমরা কিন্তু ইনস্ট্যান্টলি বলি বা ভাবি, হ্যাঁ। ঠিক আছে, ইনফরমেশনটুকু বাদ দিয়ে, বাদ বাকি কিন্তু আর কোনো কিছু প্ল্যানে নেই। এর বাইরে ধরো টাকা পয়সা সামলানো, এই সবকিছু ওর দায়িত্ব। হ্যাঁ, তো কেন তুমি ব্যাপারটা কাজটা ভাগ হয়ে গেছে। হ্যাঁ, তাতে নাহলে ওর যদি সবই চলে যায়, এমনি বেচারি শুট করার পর এডিট করতে হয়, আমার আমি মানি জানি ব্যাগে যে এক কত- পয়সা থাকে না। আমি তো দেখছিলাম এয়ারপোর্টে বসেও এডিটের একটা, হ্যাঁ, হ্যাঁ, কখনো তাই তাই করতে করছি। হয়েছে, হ্যাঁ, হ্যাঁ ও গল্পের বই পড়ে, আমি এডিট করি। ওটা বোধহয় শারজা এয়ারপোর্টে ছিল। হ্যাঁ, কোনো right, একটা জায়গায়, right, 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 আমি right, গল্প বই বলছিলাম, তুই এডিট করছিস। তো যাই হোক, কাজটা ভাগ হয়ে সবকিছু একটা তালমিল করে চলছে। তালমিল করে চলছে হ্যাঁ, আপাতত। এবার আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে তোমরা তো গ্রুপ ট্যুরও করছিলে, সেটা এখন বন্ধ করেছি। মানে আচ্ছা। প্রচুর মেসেজ পার ডে আমরা রিসিভ করি, দাদা নেক্সট গ্রুপ ট্যুর কবে হবে। কিন্তু আমরা সান্দাকফুতে যখন গিয়েছিলাম তখন আমার একটা রিয়েলাইজেশন হয়, বুঝতে পারছি, এই যে গ্রুপ ট্যুর এটা আয়োজন করাটা কিন্তু খুব কঠিন ব্যাপার। আমাদের গ্রুপ ট্যুর করে কোনো প্রফিট হয় না, জাস্ট আমি ওই যে বললাম না, আমাদের সাবস্ক্রাইবারদের সঙ্গে মিট করতে, দেখা করতে, তাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, ওনাদের ভালো লাগাটা আমাদের সঙ্গে শেয়ার করছেন, উই ফিল ব্লেসড, ঠিক আছে, আমাদেরকে ওনাদের ভালো লাগছে, আমাদের সঙ্গে শেয়ার করছেন ওনাদের কথা, মনের কথা। কোনোদিনও দেখা হয়নি, নির্দ্বিধায় এসে
এমন কথা সে তার ভাইকে বাবাকে বলবে কিনা সন্দেহ আছে, আমাকে বলছে, ওকে বলছে, ঠিক আছে। সেটা তো সে তোমাকে ডিজিটালে অনেক পরিচিত হ্যাঁ, হয়ে গেছে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি, আমি তো চিনি না। একজন অচেনা মানুষের সঙ্গে মিট করা হচ্ছে আর কি, সেটা দুতরফই, উভয় তরফই হয়তো ব্যাপারটা হয় এটা। কিন্তু হ্যাঁ, exactly. ওনাদের তরফ থেকে সেটা নয়, ওনারা মানে খুব কাছের করে নিয়েছেন আমাদের, আমরা কারণ ব্লেসড। রোজ দেখছে, তুমি দেখছে। তাদের ঘরে রোজ আছো। ঠিক, আমরা যখন দিই গ্রুপ ট্যুরের অ্যাডটা, তখন কিন্তু যে কোনো 3টে গ্রুপ ট্যুর করেছি, উইদিন 2 to 3 আওয়ার্স পুরো ফুল হয়ে যায়। 30 জন 35 জন লোকে ফার্স্ট ম্যাচে কোথায় টাকা পাঠাবো বলুন, ট্রান্সফার করে দেয়, ঠিক আছে। তো এইরকমভাবে একটা ডিমান্ড রয়েছে, ওনারা চান, কিন্তু এখানে একটা রিস্ক ফ্যাক্টরও থাকে, আর আমাদের প্রচুর হেডেক থাকে, যেটা আমরা সব থেকে ভালোভাবে জিনিসটাকে করতে চাই, এক্সিকিউট করতে চাই। তাতে কি হয়, অনেক দিন আগের থেকে আমাদের মাথা গুলিয়ে রাখতে হয়। 2 নম্বর হচ্ছে তাতে প্রচুর সময় যাচ্ছে। 2 নম্বর হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর, এই যে আমরা একটা গ্রুপ ট্যুর করছি বা করাচ্ছি, তাতে যদি কোনো মিসঅ্যাপ হয় সেটা কি হবে, ঠিক আছে। তো সেটা আমাদের মাথায় সবকিছু কন্ট্রোলে থাকে না। এই সান্দাকফু গিয়ে এটা আমাদের রিয়েলাইজেশন হয়েছে যে এখানে এতটাই ঠান্ডা ছিল, অক্সিজেন কম ছিল, বয়স্ক লোকেরা আমাদের সঙ্গে গিয়েছিলেন, তো আমরা কোনোভাবেই কিছু মিসঅ্যাপ হলে সেটাকে কিছু করতে পারবো না। ওই জায়গাটার কথা ভেবে না আমরা সরে এসেছি, পিছিয়ে এসেছি। না, একদমই তাই। ইনফ্যাক্ট আমি আমার একটা অভিজ্ঞতা বলছি। এই যে আমি বলছিলাম না যে আমি ব্লগার হব ভেবেছিলাম, এই বেড়ানোর জন্য ব্লগিংয়ের থেকেও আমি যখন কলেজে আর কি পড়তাম, মানে স্কুলের শেষের দিকে, ওই 10-12 সাল নাগাদ, তখন তো এত ইউটিউব আসেনি, কিন্তু তখন বেড়ানোর একটা ভালো প্রফেশন ছিল ট্রাভেল এজেন্সি। তা আমি ভেবেছিলাম যে ব্লগিং নেই, জানতাম না, ট্রাভেল এজেন্ট হয়ে যাবো, বিনা পয়সায় ঘুরবো, উল্টে পয়সা পাবো। তো ট্রাভেল এজেন্টের সাথে একটু বেড়াতে গেলাম, কাশ্মীর, তারপরে পাঞ্জাব, তারপরে আরও ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে। তখন ট্যুর এজেন্টের সাথে বেড়াতে যাচ্ছিলাম, বাবা মা ফ্যামিলি নিয়েই যাচ্ছিলাম। গিয়ে তার যে লাইফটা দেখেছিলাম, সেই হেডেকটা দেখে আমি আর ট্যুর অ্যান্ড ট্রাভেলস খুলিনি। তবে না, এখানে একটা কথা কিন্তু ঠিক, আমরা যাদেরকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম তারা তো সাংঘাতিক আন্ডারস্ট্যান্ডিং ছিল, তারা তো ভালোবেসে যাচ্ছে। হ্যাঁ, যখনই এটা কমার্শিয়াল হয়ে যাবে তখনই সমস্যাটা শুরু হয়। একদমই তাই, একদমই। ইনফ্যাক্ট বিভিন্ন প্রবলেম, মানে হোটেলে গিয়ে সবাই গ্রাউন্ড ফ্লোরের ঘর চায়, কেউ সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, এজেন্টের মাথা খারাপ। বাস হলে সবাই ওই বাসের ফার্স্ট দিকের সিটেই বসবে কিংবা মাঝখানে। তো এরকম বিভিন্ন সমস্যায় থাকে। মানে এই যে যারা ঘোড়া আপনারা দেখছেন, ওনাদের যেটা ওনারা বলছেন যে কাজটা খুব শক্ত, এটা কিন্তু বাস্তবে তাই। যেমন গানের ক্ষেত্র, সবাই ভাবে যে এরা গান করে, প্রোগ্রামে যায়, সারাদিন হই হুল্লোড় করে, দারুণ লাইফ, কিন্তু কতটা কষ্ট থাকে। মানে এখন তো আমার লাইভ শো করার সময় হয় না বলে করতে পারি না, কিন্তু একটা সময় এরকম হয়েছে যে যখন গাড়ির মধ্যেই রাতগুলো, অনেকগুলো রাত কেটেছে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে গিয়ে। এখনও হয়, ইনফ্যাক্ট আমার সংস্থার জন্য যখন এদিক ওদিক যাতায়াত করি, হয়তো কালকে একটা কাজের শিডিউল আছে, আজকে প্রোগ্রাম শেষ হলো, আমাকে ফিরতে হবে, রাতটা ওই ট্রান্সপোর্টেই কেটে যাচ্ছে। আমাদের অনেক মানে হেকটিক থাকে, সারা রাত বাসে করে যাচ্ছি, যেখানে 10 ঘন্টা লাগার কথা সেখানে ওই যে আফ্রিকাতেই তো নাইরোবি থেকে আমরা জিঞ্জা গেলাম, সেই ভিডিও দেখলেই বুঝতে পারবে তুমি যে কি কষ্টকর সেই জার্নি ছিল লোকাল বাসে করে। ওষুধ ফষুধ এগুলো তো তোমাদের ক্যারি করতে হয়, পেট খারাপের ওষুধ, জ্বরের ওষুধ, মানে খুব বেসিক কতগুলো ওষুধ ক্যারি করি। বিপদে কি কি মানে ভয়ঙ্কর কি কি হয়েছে? আনন্দের গুলো তো শুনলাম, ভয়ঙ্কর ক্যামেরা হারিয়েছে, ক্যামেরা নৈনিতালে একবার হারিয়েছিল, মানে আমি আর শিবাজি পিছনের সিটেই ছিলাম, ড্রাইভার সামনের সিটে, তা দুজনের মাঝখানে ক্যামেরাটা ছিল। শিবাজি আমাকে বলেছে তুলিস, আমি শিবাজিকে বলেছি তুলিস, দুজনের মাঝখানে ছিল বলে দুজনে দুদিক দিয়ে নেমে চলে গেছিলাম আর কি। আচ্ছা, এটা একটা ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ, তারপরের দিন সেটা পেয়েছিলাম, মানে হ্যাঁ পাহাড়ি লোক, তার নিয়ে ভিডিও রয়েছে, পুরো ব্যাপারটা ডেসক্রাইব করা রয়েছে। একদম একটা ব্যাপারটা, এটা খুব বড় ব্যাপার পাহাড়ে, কিন্তু না কখনোই মানুষ খুব ভালো হয়, খুব ভালো হয়। মানে তখন আমাদের কাছে ওইটা ছাড়া আজকের মতো আইফোনও ছিল না। আমরা ভাবছিলাম যে দুটো পাতি মোবাইল দিতে আমরা তা কি করবো তাহলে, যদি বাই চান্স না, মানে ও ভাবছিল। আমি যেমন শুরু থেকে আশাবাদী ছিলাম যে পাহাড়ের লোকজন খুব ভালো হয়, এটা যদি কলকাতা, দিল্লি, বোম্বে হতো আমি নিশ্চিত ছিলাম ঝাড় হয়ে গেছে, কিন্তু ওদের ক্ষেত্রে সেটা হবে না। আর যে ভদ্রলোক ড্রাইভার ছিলেন, পণ্ডিত জি বোধ হয় না, 20 বছর ধরে উনি গাড়ি চালান, কাজেই যে জিনিসটা উনি বোঝেন না, আর একটা জিনিস, তার জন্য উনি নিজের কেরিয়ার
ফলে বিপন্ন তোমরা করবেন পেয়ে না। গেছো না, থ্যাংক গড। একদমই। এবং সেখানকার পুলিশকে আমি ধন্যবাদ দেবো, শিবাজি তাদেরকে কন্ট্যাক্ট করেছিল, তারা একদম সঙ্গে সঙ্গে তার প্রম্পট কিন্তু অ্যাকশনগুলো অ্যাকশন নিয়েছে মানে খুঁজে বার করেছিল লোকটার অরিজিনাল নাম কি ব্যাপার। না, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে, মানে উনি আমার ফোনটা ধরছিলেন না, আমি গাড়ির নাম্বারটা নোট করিনি। এখন যেমনি আমি কোথাও গেলে গাড়ির নাম্বারটা, এটা কিন্তু সবাইকে বলবো দর্শকদের, আপনারা গাড়িতে চড়ছেন বিদেশে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, গাড়ির নাম্বার কিন্তু প্রথমেই নোট করবেন, আর ড্রাইভারের মোবাইল নাম্বার, এটা খুব জরুরি। এই সূত্রে বলি কয়েকটা ট্রাভেল টিপস যারা বেড়াতে যেতে চায় বা যাচ্ছে তাদের জন্য। 1 নম্বর হচ্ছে লাগেজ যতটা সম্ভব কম নিন, বুঝে শুনে নিন, ঠিক আছে। 2 নম্বর, প্ল্যান করার সময় হেকটিক যাতে না হয় শিডিউলটা, সেটার দিকে খেয়াল রাখুন। একটা জায়গায় গিয়ে জায়গাটাকে অনুভব করুন। 16টা পয়েন্ট আছে, 16টা পয়েন্ট ঘোরার প্রয়োজন নেই। সকালবেলা আপনি আপনার সারা বছর কাজ করছেন, সারা বছরে একটা ছুটি কাটাচ্ছেন 7 দিন বা 10 দিন, ছেলে মেয়ে নিয়ে ছুটি কাটাতে যাচ্ছেন, সেখানে 14টা পয়েন্ট আমাকে ঘুরে দেখতে হবে, 14টা পয়েন্টে 14টা জায়গায় গিয়ে সেলফি তুলতে হবে, নট নেসেসারি। আপনি জায়গাটাকে অনুভব করুন, সেখানের কালচারকে অনুভব করুন, একটু রিল্যাক্স করে ঘুরুন। আমরা না খুব বেশি বেড়াতে গিয়ে দৌড়াচ্ছি, এটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গিয়ে লক্ষ্য করছি, বিশেষ করে মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ বাঙালি ট্যুরিস্টদেরকে এটা করতে দেখছি আমরা। মানে বাড়ির থেকে অনেক বেশি এটা বেড়াতে গেলে হচ্ছে, অনেক বেশি খাটছে, বেশি যখন ফিরে আসছে তখন আরও বেশি ক্লান্ত হয়ে যাচ্ছে। ওয়্যারএজ আমি দেখছি একজন বিদেশি মানে বা মানে পশ্চিমবঙ্গের বাইরের এরকমও লোকজন দেখেছি আমরা, যারা রিল্যাক্স করছে, সমুদ্রের পাড়ে বসে একটা ড্রিঙ্কস নিয়ে গল্পের বই পড়ছে, রিল্যাক্স। এই বেড়ানোটা কিন্তু এখনো আমাদের কাছে আসেনি, ঠিক আছে। তো আমাদের এখানে ওই 16টা পয়েন্ট, বিদেশিরাও এরকম আমি দেখেছি, মানে সি বিচের গিয়ে যদি দেখা যায় ফ্যামিলি নিয়ে এসে জাস্ট বসে আছে 5-6 ঘন্টা। একদমই তাই। জাজিবারে যখন আমরা গেলাম না, আমরা ভিডিও করছি, দেখছি এক বাবা তার 2 বাচ্চাকে নিয়ে জাস্ট হাঁটছে, হেঁটে 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 অনেক দূরে গিয়ে আমার চোখের দৃষ্টি থেকে মিলিয়ে গেল, জাস্ট হাঁটছে সমুদ্রের পাড়ে। তো দিস ইজ হাউ দ্য হলিডে শুড বি, দিস ইজ হাউ হলিডে শুড বি। এরকম নয় আর কি পয়েন্ট দেখার একটা দৌড়ানো, মানে এটা আমি ঠিক মানতে পারি না। যদিও আমরা কোনো জায়গায় গেলে পরে দর্শকদের দেখানোর জন্য এরকম ভাবে করি, কিন্তু কোথাও আমার মনে হয় এই জিনিসটা সঠিকভাবে আমাদের যে ট্যুর করা বা ছুটি কাটানো সেটাকে হ্যাম্পার করছে। না, তোমার ক্ষেত্রে তো উল্টো, তুমি তো বাড়িতে এলে ছুটি কাটাচ্ছ। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের ক্ষেত্রে আমরা বাড়িতে যেদিন আসি, প্লেনে চাপি বা ট্রেনে চাপি, যে বাড়ি ফিরছি, কি যে আনন্দ সেদিন আমাদের, এটা বলে বোঝানো যায় না। একদমই তাই, যে মানে 3-4 দিন বা 5 দিন 10 দিন ছুটি কাটবে। হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক। আরেকটা টিপস আছে আমার, সেটা হচ্ছে যদি বিদেশে যান, অনেকেই আছেন হেজিটেট করেন ট্রাভেল ইন্স্যুরেন্স করার ব্যাপারে। এটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ট্রাভেল ইন্স্যুরেন্স মাস্ট, এবং বিদেশে গেলে পরে সেই দেশের যা কালচার, সেই দেশের যা রুলস, সেগুলো যেন ওনারা ভালো করে জেনে যান এবং সেটা ফলো করেন। সেটা না করাটা কিন্তু অন্যায়। যেমন ওপেন প্লেসে স্মোকিং বা ইত্যাদি এগুলো। ট্রাভেল ইন্স্যুরেন্সে এমন কিছু বেশি খরচা হয়ও না, এটা অনেকেই হেজিটেট করেন না। তো এই জিনিসটা কিন্তু রিস্কি, এটা অবশ্যই করতে হবে, না থাকা উচিত। হ্যাঁ, এবং সেই দেশের কালচার, খাওয়া দাওয়া, লোকজন, এগুলো সম্পর্কে একটু পড়াশুনো করে যাওয়া, যাতে সেখানে গিয়ে অকওয়ার্ড সিচুয়েশন তৈরি না হয়। এবার একটা ঘটনায় আসি, যেটা মানে আমি তো দেখেছিলাম ব্যক্তিগতভাবে। একবার বন্দে ভারতে মানে গাড়িটা থেমে যায়, মানে তারপর মানুষজন যে দুটো জিনিস তোমার থেকে জানার আছে। এক হচ্ছে ওখানে কি হয়েছিল মোটামুটি তো দেখেছি, বাট এক্সট্রা কি দেখতে পাইনি। এই মাত্র একটা কিছু ঘটনা ঘটলো বন্দে ভারত এক্সপ্রেসের ফার্স্ট কম্পার্টমেন্টে রয়েছে আমরা, উপরে প্রচন্ড আওয়াজ হলো, বৃষ্টি হচ্ছে বাইরে থেকে, প্রচন্ড আওয়াজ, মানে প্যান্টোগ্রাফ ভেঙে গেছে বা কিছু হয়েছে, ট্রেন দাঁড়িয়ে গেছে। মাথাটা অতটা ঠান্ডা রাখতে পারলে কি করে? মাথা ঠান্ডা রাখার ব্যাপারটা প্রথম আসি, ওটা মানে হ্যাবিচুয়েটেড আমি, ঠিক আছে, যে কোনো সিচুয়েশন থাকে। অযৌক্তিক কিছু কথাবার্তা যাত্রীরা বলছিল, যাই হোক। সোশ্যাল মিডিয়াতে এলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যারা ওই তুমি বলছিলে না, যারা বাডিং ইউটিউবার, না আমাদের ক্ষেত্রেও হয়, কিন্তু সেগুলো কমেন্টে আসে, হ্যাঁ সামনে বলছে না। তোমার ক্ষেত্রে সামনাসামনি চেঁচাচ্ছিল, হ্যাঁ, এবং ওটা আনইউজুয়াল ছিল।
কিন্তু একটা ঘটনা বলি, ওই ঘটনার পর থেকে মানে ওটা কি ট্রেনটা বাজ পড়ার জন্য বাজ পড়ে একটা গাছের ডাল ওপরে প্যান্টোগ্রাফটাকে ভেঙে দেয়, তার ফলে পাওয়ার কানেকশন ডিসরাপ্ট হয়ে যায়। প্রথম দিনই ছিল, হ্যাঁ ফার্স্ট ডে যখন, না সেকেন্ড ডে, মানে রিটার্নটা আমরা গিয়েছিলাম। যাওয়ারটা কি তোমরাই টিকিট কেটেছিলে না তোমাদের নিয়ে যাওয়া হয়েছিল? তোমরাই টিকিট কেটেছিলে, আচ্ছা। আমরাই টিকিট কেটে গিয়েছিলাম। এবার পরের দিন আমরা ফিরেছিলাম, আমি ওখানে গিয়েই ভিডিও এডিট করে আপলোড করে দিয়েছিলাম যাওয়ার এক্সপিরিয়েন্সটা। পরের দিন ফেরার সময় আমাদের কোনো ভিডিও করার কথা ছিল না, আমি ক্যামেরা সব কিছু ঢুকিয়ে দিয়েছিলাম, কোনো কিছু হাতে ছিল না। তো এরকম হুট করে আবহাওয়া খারাপ হলো, দেখলাম বৃষ্টি টিষ্টি হচ্ছে, হুট করে দ্রম করে আওয়াজ হলো। তারপর পরে বোঝা গেল যে ওই প্যান্টোগ্রাফটা ভেঙে গেছে, পাওয়ার ডিসরাপশন হয়েছে। তো এই সময় আমরা লাইভ করা শুরু করলাম, কারণ এই ঘটনাটা জানাতে হবে। ইনফ্যাক্ট সেই দিন এবিপি আনন্দ থেকে শুরু করে যা বড় বড় মিডিয়া হাউস আছে, তারা যে খবরগুলো দিচ্ছিলেন সেগুলো কিন্তু আমাদের ব্লগারদের থ্রু দিয়েই যাচ্ছিল। ওনারা কিন্তু আমাদের সঙ্গেই যোগাযোগ করছিলেন এবং আমরাই ওনাদেরকে খবরগুলো পাঠাচ্ছিলাম, ওনারা কিন্তু দিচ্ছিল। প্লাস আমরা নিজেরাও লাইভ করছিলাম এবং সেখানে কিন্তু ব্যাপারটা পুরো পজিটিভ দিক থেকেই দেখানো হচ্ছিল সবাই। এই ঘটনাটা ঘটার পর যখন এরকম হচ্ছে তারপর তো একটা কয়েকজন লোক খেপে গেলেন। ওনাদের ধারণা হলো ব্লগারদের জন্যই এটা হয়েছে, অযৌক্তিকভাবে ব্লগারদের জন্যই পড়েছে, ট্রেনটা ব্লগারদের জন্যই চলছে না। এটা কিন্তু ঠিক কথা যে ব্লগারদের ওপরে অনেকের আবার রাগও আছে, তো সেটা হয়তো ওই দিনের ওই সিচুয়েশনে সেই প্রকাশিত হয়েছে। কিন্তু একটা ঘটনা আবার ঠিক, সেটাও বলছি আর কি সবাইকেই, ওই ঘটনার পর থেকে আমাদের চ্যানেলের ভিউ 30-40-50% ইনক্রিজ করে গেছে এবং সেটা কিন্তু স্টেডি এবং মানে আমরা থ্যাঙ্কফুল সেই ঘটনাটা। মানে ওই যে সেই যে ভদ্রলোক 2 বা 3 যাদেরকে যদি আপনারা দেখেন আর কি, আমি বলবো যে একদিন একটু দয়া করে মিট করুন, চলুন বিরিয়ানি খাওয়া যাক, মানে এটা আমরা খাওয়াবো, একদম চিন্তা করবেন না, কিচ্ছু করবো না। আপনারা অনেক উপকার করেছেন, আপনারা আলটিমেট সোদপুরের লোক বিরিয়ানির রাজধানীর কাছাকাছি থাকে, চলে আসুন, একদম বিরিয়ানি খাবো বসে। আমরা পরে এটা নিয়ে অনেক হাসাহাসি করেছি যে এই যে তারপর আমরা বুঝতে পারলাম যে সোশ্যাল মিডিয়ায় এই যে এত কন্ট্রোভার্সি হয়, আলটিমেটলি কন্ট্রোভার্সি হলে পরে কিন্তু আখেরে লাভ চেনে লোকে, ক্রিয়েটারদের। হ্যাঁ, ওই সার্ফ এক্সেলের একটা অ্যাডে বলতো না যে দাগ ভালো, রাইট, আর সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ঝামেলা ভালো। কারণ সেই দিনের সেই ঘটনার পর থেকে লিটারেলি আমাদের মধ্যে 40% ইনস্ট্যান্টলি হাইক হলো চ্যানেলে সব দিক দিয়ে। এবং যখন মানে চারদিকে এটা ছড়ালো, তারপরে লোকজন আমাদের চ্যানেলে এলো, যারা সাবস্ক্রাইবার নয়, নন সাবস্ক্রাইবার, তারা সাবস্ক্রাইব করতে শুরু করলো। তারা দেখলো অনেক প্রচুর তো ভিডিও ছিল আমার চ্যানেলে, যে ভিডিওগুলো দেখে তাদের ভালো লাগলো। সো দে অ্যাকচুয়ালি ইনভাইটেড দেম দ্যাট ইনসিডেন্টস। সো আই এম থ্যাঙ্কফুল টু দেম। তখন মাথা ঠান্ডাটা কাজে দিয়েছে। হ্যাঁ, মানে সেদিন যদি অবশ্যই এইরকম সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখাটা উচিত। এক্স্যাক্টলি, তুমি তো রীতিমতো হেসে হেসেই উত্তর দিচ্ছিলে। হ্যাঁ, না উনি আমার বাবাকে নিয়ে গালাগালি বলছে, চলুন আমার বাবার সঙ্গে আলাপ করবেন, চলুন। গালাগালি করছিলেন আর কি। হ্যাঁ, যদিও মানে ওনাদের থেকে অবশ্যই মানে গালাগালিটা আমি দাবি করে বলতে পারি ভালো জানি, কিন্তু ওটাই শিক্ষা। বললাম না, আমরা হচ্ছে ওই 90-এর দূরদর্শনের সেই এই দেখে বড় হওয়ার ছেলে, বুঝতে পারছি। চিত্রহারা হবে বলে পড়াশোনা তাড়াতাড়ি শেষ করে বা না পড়ে কি করে চিত্রহারটা দেখবো, তার আগে কি করা যায়, মানে সেই যুগের তো ওই ফলে সুবিধা হয়েছে। আমরা সবই দেখেছি, সব দেখেছি, অনেক কিছু পরিবর্তন দেখেছি, অনেক জ্ঞান, মানে পরিবর্তন শুধু দেখোনি, সাক্ষী। কারণ এই যে ইউটিউব ব্লগিং, এটা তো একটা খুব নিউ জেনারেশন বলা ভুল, নতুন টেকনোলজি বা নতুন প্রফেশন। একদম ব্লগার যে হওয়া যায় এরম ভাবে, এটা তো আগে এত চল ছিল না। ইনফ্যাক্ট একটা কথা স্বীকার করবো আমি এখানে, আমি যখন শুরু করেছিলাম, আমি যেহেতু বেড়ানো ভালোবাসতাম, সেই পয়েন্ট অফ ভিউ থেকে শুরু করেছিলাম। এখান থেকে যে টাকা রোজগার করব, প্রফিট করব, এই ভিউ কিন্তু তখন আমার ছিল না প্রথমে। মানে আমি এটা বুঝেছিলাম যে আমাকে ইনভেস্ট করতে হবে টাইম, টাকা, শুধুমাত্র বেড়ানোর টাকাটা তোলার জন্য। এটা কিন্তু আমার উদ্দেশ্য ছিল প্রথমে, তার বেশি কিন্তু কিছু ছিল না। এটা ফ্র্যাঙ্কলি বলতে কয়েক মাস পর থেকে বুঝলাম যে না, এখান থেকেও আমি রোজগার করতে পারি।
এটা কিন্তু পরে এসেছিল। তোমাদের টিমটা কি তোমরা সবকিছু দুজনেই ম্যানেজ করো না, ব্যাক এন্ডে আরো কিছু? হ্যাঁ, আমরা দুজনেই করি, আর ব্যাক এন্ডে মাঝে মাঝে আমাদের মাঝে থাম্বনেল টাম্বনেল গুলো ওই একজন হালকা পুলকা হ্যাঁ, একটু করে দেয় সেগুলো। সেরকম। থাম্বনেল আরেকজন করে, Thumbnail কিছু আরেকজন করে করে দেয়, দেয়। আমাদের পোস্টার টোস্টার গুলো সে বানিয়ে ফলে ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট। হ্যাঁ, একদমই। তো যাই হোক, আরও এরকম এগিয়ে চলো। আমার একটাই খালি দাবি, মাঝে মাঝে আমাকেও নিয়ে যেও, একদম। তাহলে আমারও ভালো লাগবে। বিকজ আমি তোমার মতো হতে চেয়েছিলাম, এখন বুঝছি কাজটা খুব শক্ত, মানে আগেও বুঝেছিলাম, এখন আরও ভালোভাবে কনফার্ম হলাম যে কাজটা খুব শক্ত। আর তোমার থেকে যদি জিজ্ঞাসা করি, তুমিও একটু বলো, শিবাজিদার টিপসগুলো তো ঠিক আছে, এই যে তোমার ফ্যান্স বাড়ছে, মেসেজ বাড়ছে, হিট হয়ে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগার কথা, ভালোই লাগছে। আমি যদি বলি যে ভালো লাগছে না, সেটা মিথ্যে কথা বলা হবে তো। শুধু এইটুকু? হ্যাঁ, আর কি শুধু কি এইটুকুই। পরিবর্তন হয়েছে? পরিবর্তন আমার জীবনে তেমন কিছু মানে হয়নি, মানে আমার বেসিক জীবনযাত্রায় কোনো পরিবর্তন হয়নি, এটুকু বলতে পারি। মন থেকে বাহ্যিক- একটু ভালো লাগে। বাহ্যিক জীবনযাত্রায় কিছু পরিবর্তন তো হওয়ারই ছিল, আর সেটা হয়েছে, সে তো অবশ্যই। এছাড়া আমি যেরকম ছিলাম, যেরকম ছিল সেরকমই আছে, না না, সেরকমই ওই আছে। কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, দুপুরবেলা সে অর্থে ঘুম, হ্যাঁ, সকালবেলা আমি আমার খাওয়া, যখন কোনো কাজ তাই। থাকে না, আমি দুপুরবেলা ঘুমোবই। আমার 5 বালিশ হলে ভাল লাগে। আমার বললাম তো, ইডলির থেকে লুচি বেশি ভাল লাগে, মানে এগুলো মানে সন্ধ্যেবেলা বন্ধুদের সঙ্গে আড্ডা। আড্ডা মারতে ভাল এই লাগে। চলছে। হ্যাঁ, এটাই। যাকে সো এভাবেই আনন্দে কেটে যাক লাইফ। আর আপনারাও অনেক অনেক ঘুরে নেবেন। শিবাজিদার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। আমি ইন জেনারেল না বলি না এইগুলো যে ওনার চ্যানেলটা দেখুন, কারণ বাট এটা বলছি কারণ আমি নিজে সারাক্ষণ ঘাঁটি এই চ্যানেলটা। সো মাচ। একদম। এবং আপনারা আর কি কি জায়গা দেখতে চান সেটা ওনাকে গিয়ে দাবি করবেন। ঠিক। আর আমারও কিছু দাবি আছে, সেগুলো আমি পরে বলে দেবো। আপাতত আমাদের সাথে যুক্ত থাকুন। তবে একটা দুর্দান্ত সময় কাটলো, এটা বলা চলে। আমরা না আমাদের চ্যানেলে অনেক গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করি। আচ্ছা, তো আজকে একটু আড্ডার মধ্যে দিয়ে কাটলো। আড্ডাটা কেমন লাগলো সেটা জানাবেন, আর আমাদের সাথে থাকবেন। কাকে কাকে আর দেখতে চান সেটাও জানাবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার। অরিজিৎ, তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা তোমার চ্যানেলের জন্য। তোমার জীবন খুব সুন্দর হয়ে উঠুক, এইভাবেই হাসি খুশি থেকো, আর গানটা সবসময় গিয়ে যেও। একদম। অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা অরিজিৎ তোমার জন্য, থ্যাংক ইউ। আর আপনাদের সবার জন্য নমস্কার। ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার।